গভীর রাতে হঠাৎ কান্নার আওয়াজে রকির ঘুম ভেঙে যায়। বালিশ থেকে মাথা তুলে খাটের ওপর মাথা নিচু করে বসে পড়ে। শুধু আজকেই নয়, প্রতিনিয়ত এসব দেখিয়ে তার বিরক্তি এসে গেছে। পাশের রুম থেকে রকির মায়ের কান্নার আওয়াজ ভেসে আসছে। আজও তার বাবা নেশা করে এসে তার মাকে মারতেছে। মধ্যবিত্ত পরিবারের এক অভাগা ছেলে রকি। অভাগা এজন্যই যে তার পরিবারের সুখ নামক কোনো জিনিস সে দেখতে পায় না। পরিবারে বাবা মা আর রকি জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে বাবাকে নেশা করতে দেখে আসছে, যেটা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আর নেশা করে এসে ছোট্ট একটা বিষয় নিয়েও রকির মাকে ধরে মারে। আজকেও ঠিক তেমনটাই ঘটেছে। রাত 10টার সময় মাতাল অবস্থায় বাসায় এসেছে তার বাবা। বাবাকে এরকম মাতাল অবস্থায় দেখতে একদম ভালো লাগে না রকির, তাই সে চুপচাপ ঘুমিয়ে পড়ে। কিন্তু এখন রাত 12টার সময় এসব শুরু হয়ে গেছে। রকি জানে যে তার বাবা এই সময় মাতাল অবস্থায় রয়েছে, তাই ন্যায় অন্যায় কিচ্ছু বোঝার ক্ষমতা এখন নেই তার। সেজন্য নিজের ঘরে চুপচাপ বসে আছে। পুরো গ্রামের লোকজন অতিষ্ঠ হয়ে গেছে রকির বাবার এসব কাণ্ড দেখে। কেউ আর এগিয়ে আসে না, কিন্তু ছেলে হয়ে মায়ের এমন কান্না সহ্য করতে পারছে না। তাই ধৈর্যের বাঁধ অতিক্রম করে দরজা খুলে তার বাবার সামনে এসে দাঁড়িয়ে যায়। ছেলেকে দেখে রকির মা রকির পেছনে এসে লুকিয়ে যায়। বাবা, এসব কি শুরু করেছো? হ্যাঁ, আর কতদিন করবে এসব? এবার তো থামো। বিরক্ত হয়ে গেছে এসবে, আর ভালো লাগে না। রকি, তুই সামনে থেকে সরে যা বলছি। ওকে আজ আমি কবর দিয়েই ছাড়বো। কবর যদি দিতেই হয় তাহলে আমায় কবর দাও। তোমাদের এসব দেখার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ভালো করে বলছি, সামনে থেকে সরে যা। আমার মায়ের গায়ে আর একটাও আঘাত করবা না, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। কি, তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? তোকে আজকে আমি কবর দিব। এ কথা বলে রকির বাবা তার হাতে থাকা লাঠি দিয়ে রকির গায়ে আঘাত করে। এটা দেখে রকির মা চিৎকার করে ওঠে, আর রকি তার বাবার দিকে রাগী চোখে তাকিয়ে থাকে। যদিও তার রাগ হচ্ছে, কিন্তু সামনে থাকা মাতাল লোকটা তার সম্পর্কে বাবা হয়। যতই সে নেশা করে মাতাল অবস্থায় থাকুক, সেজন্য রকি কিচ্ছু না বলে দাঁড়িয়ে থাকে। রকির মা চিৎকার দেয়, তার ছেলেকে কেউ বাঁচাও। এ কথা শুনে পাশের বাসা থেকে কয়েকজন লোক চলে আসে। গ্রামবাসীরা এসে রকির বাবার হাত থেকে লাঠিটা কেড়ে নেয়, আর রকির বাবাকে গালি দিতে দিতে বাইরে নিয়ে চলে আসে। কিছুক্ষণের মধ্যে লোকজনে বাসাটা পরিপূর্ণ হয়ে যায়। তারা মনে করে আজকে মা আর ছেলেকে মেরে ফেলবে এই মাতাল। এমনটা তারা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করে। এসব কথা রকির কান পর্যন্ত পৌঁছাতে বেশি সময়ের প্রয়োজন হয় না। কান দিয়ে সোজা বুকের ভেতরে আঘাত করে, যেটার ভার নিতে না পারায় মাটিতে বসে পড়ে। একে একে গ্রামবাসীরা চলে যায়, আর রকির বাবা মা আলাদা আলাদা শুয়ে পড়ে। রকির মা কান্না করতে করতে মাটিতে উপর হয়ে শুয়ে পড়ে। রকি চলে আসে তার নিজের রুমে। বালিশের সাথে মাথাটা লাগিয়ে ভাবতে থাকে, তার এই ছোট্ট পরিবারে কি কখনো এসব বন্ধ হবে না? কখনো কি সুখ আসবে না? অন্যান্য মানুষ কত সুখী, তাদের পরিবার কত হাসি খুশি থাকে, দুঃখ প্রকাশ করার মতো থাকে না। আর এসব নেশা মাতাল কোনো কিচ্ছু নেই। এসব ভাবতে ভাবতে রকি ঘুমিয়ে যায়। সারা রাত রকি স্বপ্ন দেখে সে একদিন অনেক বড় বিজনেসম্যান হবে, আর তার মায়ের মুখে হাসি ফোটাবে। দুঃখ তার মায়ের কাছে আসতে পারবে না। স্বপ্ন তো স্বপ্নই রয়ে যায়। স্বপ্ন শেষে সকাল হয়, আর ঘুম ভেঙে সব আগের মতোই হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে মায়ের কাছে যায় রকি। মায়ের কাছে আসতেই দেখতে পাই তার মা এখনো শুয়ে আছে। মা, ও মা। বাবারে, দুনিয়ায় এত মানুষ মরে, আমি কেন মরি না? এই শাস্তি থেকে কবে মুক্তি পাবো বাবা? শাস্তি পাওয়ার জন্য পড়ে আছো কেন? কেন চলে যাচ্ছ না? তোদের রেখে আমি কোথায় যাব? তোরা ছাড়া আমার কে আছে? আমার জন্য এমন শাস্তি পেতে হবে না। বাবা রকি, তুই একটু সর্দার বাড়িতে যা আর বলে দিয়ে আয় যে আমি আর যেতে পারবো না। তুমি শুয়ে থেকে আরাম করো, আমি যাচ্ছি। এ কথা বলে রকি তার মায়ের রুম থেকে বেরিয়ে রওনা দিয়ে দেয় সর্দার বাসার উদ্দেশ্যে। রকির মা সর্দার বাড়িতে কাজ করে, আর তার বাবা রিক্সা চালায়। সারাদিন রিক্সা চালিয়ে রাতে নেশা করে মাতাল হয়ে বাসায় এসে উপস্থিত হয়। সর্দার বাড়িতে চাকরানির কাজ করে আবারও বাসায় এসে কাজ করতে হয় রকির মাকে। রাতে যদি রকির বাবার একটা কথা অমান্য করে, তাহলে ইচ্ছে মতো মারধর করে রকির মাকে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সর্দার বাসায় এসে উপস্থিত হয় রকি। দরজা দিয়ে ভেতরে যাওয়ার সময় হঠাৎ করে অজান্তেই ধাক্কা লেগে যায় মিমের সাথে। সর্দারের একমাত্র আদরের মেয়ে মিম। কোনো কিছুরই অভাব নেই, মুখে উচ্চারণ করার আগে তার সামনে এসে সবকিছু হাজির হয়।
ছোট থেকে সোনার চামচ মুখে দিয়ে বড় হওয়ার কারণে অহংকারটা একটু মাথা ছাড়িয়ে দাঁড়িয়ে গেছে। তার বাসার কাজের লোকেদের দু চোখে দেখতে পারে না সে। এমন একজনের সঙ্গে ধাক্কা খেয়ে মূর্তির মতো দাঁড়িয়ে গেছে রকি। মনের ভেতর কিছুটা ভয় কাজ করছে তার, না জানি কি করে। এই ভিখারির বাচ্চা ভিখারি, তোর তো সাহস কম না আমার সাথে ধাক্কা লাগিস? চোখে কি লাগিয়ে হাঁটছিস? হ্যাঁ, চোখে কি দেখিস না? ছি, আমার এত সুন্দর জামাটা পুরাই নষ্ট হয়ে গেল। আমি অনেক দুঃখিত, আমি আসলে খেয়াল করিনি। তোদের মতো ভিখারিকে বাসায় আসতে দেয় কে? হ্যাঁ, ও হ্যালো ম্যাডাম, আমার মা আপনার বাসায় কাজ করে আর আপনার বাবা তার পারিশ্রমিক দেয়। এটা ভিক্ষা করা কোন দিক দিয়ে হলো? সামান্য চাকরের ছেলে হয়ে আমার মুখে মুখে কথা বলিস? তোর তো সাহস কম না? সত্যি কথা বললে যদি সাহস বেশি হয়, আর আপনার পরে থাকা পোশাকে আমার হাত লাগলে যদি পোশাক খারাপ হয়ে যায়, তাহলে আমার মতো কোনো এক কৃষক আপনার বাসায় চাউল এনে দিয়েছে যেটা থেকে আপনারা ভাত খান, তাহলে তো আপনার পুরো শরীর খারাপ হয়ে যাওয়ার কথা। এখনই পাল্টে ফেলেন আপনার শরীর। তোকে আমি পরে দেখে নেব। আজ আমার তাড়া আছে বলে তুই আজ বেঁচে গেলি। যান যান। কথাটা বলে রকি মুচকি হাসতে হাসতে ভেতরে প্রবেশ করে আর মিম রাগে লাল হয়ে বাইরে চলে যায়। সর্দার বাড়ি বিশাল এক তাজমহলের মতো। পুরো পরিবার একসঙ্গে এক জায়গায় আনন্দে খুশিতে বসবাস করে। গ্রামের লোকজন সর্দার বাড়ির সবাইকে অনেক সম্মান দেয়। অনেক ভালো মনের মানুষ তারা। ছোট ছোট বাচ্চারা খেলা করছে, বাসার বউয়েরা রান্না করা নিয়ে ব্যস্ত, আর বয়স্কদের মধ্যে কেউ বসে থেকে গল্প করে, আবার কেউ বিভিন্ন কাজ করে। সর্দার বাড়িতে সবার আনন্দ দেখিয়ে রকির অনেক সময় আফসোস হয়। সেও চায় তার সমস্ত আত্মীয় স্বজনদের নিয়ে একসঙ্গে হেসে খেলে থাকবে, কিন্তু তার কপালে হয়তো এমনটা নেই, সেজন্য হয় না। রকি ভেতরে এসে ছোট্ট বাচ্চাদের সাথে হাসতে হাসতে কথা বলে। ছোট্ট বাচ্চারা সবাই রকিকে দেখে আনন্দিত হয়, আর বয়স্করা রকির নাম ধরে ডাকতে শুরু করে। রকি একে একে সবার সাথে কথা বলতে আনন্দে মেতে ওঠে। যখনই তার মায়ের কথা বলে তখন রকির মন খারাপ হয়ে যায়। সবাই জিজ্ঞেস করছে কেমন করে মারছে, কেমন আছে এখন। এছাড়াও তারা রকির বাবাকে নিয়ে অনেক কথা বলে। অবশেষে রকি সেখান থেকে ফিরে বাসায় চলে আসে। বাসায় সে তার কাজ করতে লাগে। মা শুয়ে আছে, বাসায় কোনো কাজ হয়নি, যার কারণে রকি সব কাজ করতে লাগে। রাতে রকির বাবা বাসায় আসে আর রকির মায়ের জন্য ওষুধ নিয়ে আসে। রকি এটা দেখে কোনো কথা না বলে বাইরে নিজের কাজে চলে যায়। এভাবেই তাদের দিন কাটছিল। মাঝে মাঝে তার বাবা নেশা করে বাসায় এসে ঝামেলা করত। রকি এসএসসি পরীক্ষা দিয়ে অনেক ভালো রেজাল্ট করে। তার অনেক ইচ্ছে বড় কোনো কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করবে, কিন্তু তার বর্তমান অবস্থার দিকে তাকিয়ে সে নিজেকে সান্ত্বনা দেয়। একদিন দুপুরে রকি খাবার খেতে বসেছে। তার পাশে তার বাবা আর মা রয়েছে। তার মা খেতে দিতেছে আর তার বাবা জিজ্ঞেস করে, পড়াশোনা তো অনেক করলি, এবার কিছু একটা কর। বাবার হোটেলে বসে বসে আর কতদিন খাবি? মাত্র তো এসএসসি পাশ করলাম, এখন কি করব? তাছাড়া তো আমার বলাই আছে আমি পড়াশোনা শেষ করে ব্যবসা করব। বড়লোকই চালচলন একটু কম করিস। দুই বেলা খেতে পারে না ঠিক মতন, আর সে নাকি ব্যবসা করবে। ব্যবসা করতে অনেক টাকার দরকার। এত টাকা কে দিবে তোকে? হ্যাঁ, ব্যবসা করতে বেশি টাকার দরকার হয় না, কিছু টাকা ইনভেস্ট করলেই ব্যবসা শুরু করা যায়। এইসব ফালতু বুদ্ধি তোকে কে দিয়েছে? বাবা, বাংলাদেশে প্রায় লোক বেকারত্ব জীবন কাটাচ্ছে। এমনটা নয় যে তারা চাকরির যোগ্য না, বরং তাদের দেওয়ার মতো চাকরিই নেই। এত লোককে সরকার কোথা থেকে চাকরি দেবে? এই জন্য তারা বেকার। আমি যদি ব্যবসা করে দুটো লোককে চাকরি দিতে পারি, তাহলে বেকারত্ব থেকে 2 জন কমে যাবে। আর আমার মতো যদি সবাই করতে লাগে, তাহলে দেখা যাবে একসময় বাংলাদেশে কেউ বেকারত্ব জীবন কাটাচ্ছে না। এইসব ফালতু চিন্তা ভাবনা বাদ দিয়ে যা বলছি তাই কর। আমি চাকরি করব না, অন্যের গোলামি করতে আমি পারবো না। ফকিন্নি হয়ে বড়লোকের ভাব বাদ দিস। বাবা, তুই আগে পড়াশোনা শেষ কর তো, তারপর যা ইচ্ছে করিস। ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছিস। বাবার হোটেলে আর কয়দিন বসে বসে খাবে? কিছু একটা তো করতে হবে, তাই না? করতে হবে, করবে। এখনই তো আর সময় পেরিয়ে যায়নি, কেবল স্কুল পাশ করে কলেজে উঠলো। পড়াশোনাটা শেষ করুক, তারপর না হয় কিছু একটা করবে। তোর ছেলের মাথায় যে ব্যবসার ভূত চড়ে বসেছে, সেটা কোনো মানেই হয় না। ব্যবসা করতে অনেক টাকা লাগে, এটা তোর ছেলেকে ভালো করে বোঝা। ব্যবসা করা তো খারাপ নয়, করতে যখন চাইছে করুক। এসব ফালতু চিন্তা ভাবনা বাদ দিয়ে ওকে ঠিকমতো পড়াশোনা করতে বলো। ঠিক মতন পড়াশোনা করতে হলে ভালো একটা কলেজে ভর্তি করে দাও, তাহলে আমি ঠিক মতন পড়াশোনা করছি। কেন, আমাদের গ্রামের কলেজটা কি খারাপ? ওখানে কি কেউ পড়াশোনা করছে না?
ওখানে পড়াশোনা করে অনেকে অনেক কিছু হয়ে যাচ্ছে। ভালো কলেজে ভর্তি হতে হলে অনেক টাকার প্রয়োজন। এতগুলো টাকা দিবে কে? আমার অনেক দিনের স্বপ্ন আমি পড়াশোনা করে ব্যবসায়ী হব, আর তার জন্য এখন থেকে আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। তোর ভালো কলেজে পড়াশোনা করে কি হবে? আমাদের গ্রামের কলেজটা অনেক ভালো, পড়াশোনা নিজের কাছে। ভালো করে পড়াশোনা করলে ভালো পড়াশোনাও হবে। দেখো বাবা, মানছি ভালো করে পড়াশোনা করলে সব জায়গাতে পড়াশোনা হবে, কিন্তু প্রতিযোগিতা বলে কিছু আছে। প্রতিযোগিতা থাকলে আরো ভালো পড়াশোনা হবে। অত ভালো পড়াশোনা তোকে করতে হবে না, তুই আমাদের কলেজে ভর্তি হবি। আমি মাস্টারের সাথে কথাবার্তা বলে রাখবো। বাবার কথা শুনে রকি আর কিছু বলে না। সামনে প্লেটে থাকা খাবার প্লেটে রেখে সেখান থেকে উঠে নিজের রুমে চলে যায়। রকির মা এটা দেখে রকিকে ডাকাডাকি শুরু করে। রকির বাবা রকির চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর খাওয়া শুরু করে। রকির মা খাবার প্লেট থেকে উঠে গিয়ে রুমে চলে আসে, আর রুমে এসে দেখে রকি খাটের ওপর শুয়ে আছে। রকির মা রকির পাশে গিয়ে বসে আর রকির মাথায় হাত বুলিয়ে দেয়। দেখ বাবা, আমরা গরিব, বড় বড় কলেজে পড়ানোর মতো সাধ্য আমাদের নেই। তবে তুই চিন্তা করিস না, আমি তোকে ভালো কলেজে ভর্তি করাবো। বল তুই কোন কলেজে ভর্তি হতে চাস? দেখো মা, বর্তমানে পড়াশোনা করে চাকরি নিতে গেলে টাকার প্রয়োজন হয়, যেটা আমাদের দ্বারাই কখনো হবে না। তাই আমি যতটুকু পারি পড়াশোনা করে ছোট্ট একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি। এখানে খারাপের কি করেছি আমি বলতো? তুই একটুও খারাপ করিসনি। আমি জানি তুই ভালো ছাড়া কখনো খারাপ দিকে যাবি না। এতই যখন ব্যবসা করতে চাইছিস, সমস্যা নেই। এখন বল কোন কলেজে ভর্তি হতে চাইছিস, আমি তোকে সেই কলেজে ভর্তি করাবো। পাশের গ্রামের একটা ভালো কলেজ আছে, ওখানে অনেক ভালো পড়াশোনা হয় আর খরচও অনেক কম হয়। তাই তুই এখন ওই কলেজে ভর্তি হতে চাইছিস, তাই তো? হ্যাঁ মা, কিন্তু আমার দ্বারা এটা সম্ভব হবে না, কারণ আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের ভালো কলেজে পড়ার অধিকার নেই। এমনটা বলিস না, তুই কালকে গিয়ে কথা বলে সব ঠিকঠাক করে আসবি। টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না। আমি আমাদের গ্রামের কলেজটাতেই ভর্তি হব। তোকে যা বলেছি তুই তাই করবি। কালকে তুই ওই কলেজে যাবি আর সমস্ত কথাবার্তা বলে আসবি। তোর ভর্তির জন্য যত টাকা লাগবে আমি দেব। তুমি টাকা কোথায় পাবে? তোর মা এখনো মরে যায়নি, তুই কোনো চিন্তা করিস না, ঘুমিয়ে যা। তারপর রকি বালিশের সাথে মাথাটা লাগিয়ে শুয়ে পড়ে আর চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু চোখের সামনে সে দেখতে পাচ্ছে একদিন সে অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছে, বাবা মাকে নিয়ে অনেক সুখে আছে, তার পরিবারে কষ্ট বলে কিছু নেই, সবার মুখে শুধু হাসি। কিছুক্ষণ এসব ভাবতে তার ভালো লাগলেও বাস্তবতা মনে নাড়া দিতেই সবকিছু অসম্ভব বলে মনে হয়ে যায় তার। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে হালকা কিছু নাস্তা করে পাশের গ্রামের কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। পাশের গ্রামের কলেজ অনেক নামকরা একটা কলেজ, বিশাল এক জায়গা নিয়ে কলেজটা। আশেপাশে কয়েক গ্রামের কলেজের মধ্যে এই কলেজটা অনেক অন্যতম একটা কলেজ। ছাত্রছাত্রী অনেক, পড়াশোনাও যথেষ্ট পরিমাণ হয়, আর এসব কারণেই রকি কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে সোজা প্রিন্সিপালের রুমে চলে যায়, সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে আর কলেজে ভর্তি হওয়ার জন্য সমস্ত বিষয়াদি জেনে নেয়। তারপর রকি বাসায় চলে আসে আর তার মায়ের কাছে বলে কলেজে ভর্তি ফ্রি এর কথা। রকির কথা শুনে সর্দারের বাড়ি চলে যায়। সর্দারের বাড়িতে এসে সর্দারের সাথে কথা বলে। সর্দারের কাছ থেকে রকির মা কিছু টাকা চায়। তখন সর্দার জিজ্ঞেস করে, এত টাকা তুমি কি করবে? রকির বাবা কি তোমার সাথে আবার ঝামেলা করেছে? ইয়ার কখনো ভালো হবে না। ছেলেটা অনেক বড় হয়ে গেছে, তাকে বিয়ে দিলে কয়েকদিন পর নাতি নাতির মুখ দেখবে, তারপরেও কি তাকে ভালো হওয়া লাগবে না? না চাচা, রকির বাবা আমার সাথে তেমন কোনো ঝামেলা করেনি। তাহলে এত টাকা কি করবে? আসলে ছোটবেলা থেকে আমার ছেলের অনেক শখ বড় কোনো কলেজে পড়াশোনা করবে। পাশের গ্রামে নাকি একটা ভালো কলেজ আছে, তো আমার ছেলেটা সেখানে ভর্তি হতে চাইছে। রকির মায়ের এমন কথা শুনে পাশ থেকে মিম অট্ট হাসি দিয়ে প্রশ্নবোধক ইশারা করে রকির মায়ের পাশে এসে দাঁড়ায় আর মুচকি হাসতে হাসতে বলে, কি বললেন? আপনার ছেলে ওই কলেজে ভর্তি হবে? হ্যাঁ মামনি, ছোট থেকে ছেলেটার অনেক শখ ভালো একটা কলেজে পড়াশোনা করবে। তার বাবার সাথে জেদ ধরেছে, কিন্তু তার বাবার কাছে তো এত টাকা নেই, তাই আমাকে সর্দার বাবুর কাছে হাত পেতে চাইতে হলো। আপনার ছেলে এত বড় একটা কলেজে ভর্তি হবে ভাবা যায়? যার মা একটা বাসায় কাজ করে আর বাবা তো রিক্সা চালায়। শোনেন, ওই কলেজ না কোনো ভিখারিদের জন্য নয়, ওটা অনেক বড় কলেজ। ওখানে সব বড় লোকেদের সন্তানেরা পড়াশোনা করে। সেটা তো আমি আমার ছেলেকে বোঝাচ্ছিলাম, কিন্তু সে বুঝতেই চাইছিল না।
তার নাকি ইচ্ছে বড় কলেজে পড়াশোনা করে সে অনেক বড় ব্যবসায়ী হবে। একটা কাজের মেয়ের ছেলে একজন ব্যবসায়ী হবে? সো ফানি। আজকালকার গরিবদের শখ দেখে আর বাঁচি না। ঠিকমতো খেতেই পারে না, সে নাকি আবার বিজনেস করবে। মিম, কি হচ্ছে এসব? বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা তুমি জানো না? আর পড়াশোনার মাঝে কোনো গরিব বড়লোক ভেদভাদ নেই, শিক্ষা সবার জন্য সমান। দাদু, তাই বলে একজন ফকির ছেলে যাদের কাজ করে দিন পার হয়, যার মা অন্য একজনের বাসায় কাজ করে, সে নাকি অত বড় একটা কলেজে পড়াশোনা করবে? বিষয়টা তুমিই ভেবে দেখো। তুমি তো জানো ওই কলেজে সব বড় লোকেদের ছেলে মেয়ে পড়াশোনা করে। এসব কথা বাদ দাও, এত বড় হয়ে গেছো আর এসব কিসব কথাবার্তা বলছো? আমার তো ভেবেই অবাক লাগতেছে দাদু। ছেলেকে বড় একটা কলেজে ভর্তি করানোর জন্য সর্দারের কাছে হাত পেতে টাকা চাইতে এসেছে। আজকে তো ভর্তি করানোর জন্য টাকা নিতে আসছে। কয়েকদিন পর দেখা যাবে পড়াশোনার খরচ চালানোর জন্য রাস্তায় ভিক্ষা করতে বসে গেছে। মামুনি, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি এখানে টাকা ভিক্ষা নিতে আসিনি। আমি আমার কাজের বিনিময়ে যে টাকাটা পাই সেটা আমি কিছুদিন আগে একটু অগ্রিম নিতে চাইছি। কাজ করে আমি এটাকে শোধ করে দেব। মিম, তোমাকে না বারণ করেছি এসব কথাবার্তা একদম বলবা না। ক্ষমা চাও আন্টির কাছে। দাদু, তুমি এসব কি বলতেছো? আমি ক্ষমা চাইবো, তাও আবার আমার বাসার কাজের মেয়ের কাছে? কাজের মেয়ে হলেও সে তোমার বয়সে অনেক বড়, আর বড়দের সাথে কোনো অন্যায় করতে হয় না। তুমি যেসব কথা বলেছো সেসব কথা একদম অন্যায় বলেছো, তাই জন্য তুমি তার কাছ থেকে ক্ষমা চাইবে। আমি পারবো না ক্ষমা চাইতে। এই কথা বলে মিম রাগী চোখে রকির মায়ের দিকে এক নজর তাকিয়ে সেখান থেকে চলে যায়। মিমের দাদু সর্দার সাহেব মিমের এমন আচরণ দেখে অনেকটা রেগে যায়। থাক না চাচা, ছোট মানুষ বুঝতে পারেনি, ভুল করে বলে ফেলেছে। ওর কথা আমি কিছু মনে করিনি। ওরা ছোট মানুষ, ওরা এরকম কথাবার্তা তো বলবেই। আর তাছাড়া মিম মামুনি তো সঠিকই বলেছে, অত বড় কলেজে পড়াশোনা করানোর সামর্থ্য কি আমাদের আছে? তাই বলে এরকম বেয়াদব মতো কথাবার্তা বলবে? জানি না মেয়েটা কীরকম হয়ে উঠেছে। গ্রামের মাটিতে থেকে এত অহংকার কি করে যে হয় আমি কিছু বুঝতে পারছি না। বললাম তো, ওরা ছোট মানুষ, ভরপুর জ্ঞান হলে সব ঠিক হয়ে যাবে। আমাদের পরিবারে এরকম অহংকারী আর কেউ হয়নি, কিন্তু কি করে যে এই মেয়েটা এরকম হলো। এখনকার ছেলেমেয়েরা একটু একটু দুষ্টুমি করে। ওর সাথে তো আমি পরে কথা বলে নেব। আর তোমার কত টাকা তুমি কালকে এসে নিয়ে যাও। কালকে নিলে কি তোমার কোনো সমস্যা হবে? সমস্যা বলতে তেমন না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে এসেই টাকা নিয়ে যাব। ঠিক আছে, আর তোমার ছেলেকে বলো ভালো করে যেন পড়াশোনা করে। পড়াশোনা তো সে ভালো করে করতে চায়, কিন্তু আমরাই তাকে পড়াশোনা ঠিক মতন করাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ কাম শেষ করে খাওয়া দাওয়া করে বাসায় যাও। ঠিক আছে সর্দার সাহেব। তারপর রকির মা সর্দারের সামনে থেকে উঠে বাসার ভেতরে চলে আসে। বাসার ভেতরে এসে দেখে মিম চেয়ারের উপর রাগ করে বসে আছে। তখন রকির মা তার সামনে যায় আর বলে, দেখো মামনি, তুমি যা বলেছো সঠিক বলেছো, এতে আমি কিচ্ছু মনে করিনি। তোমার দাদু অযথা তোমায় বকাবকি করলো। দেখুন, ইচ্ছে করে বকা শুনিয়ে এখন আহ্লাদি করতে আসছেন? যান এখান থেকে। আচ্ছা যাচ্ছি। এই কথা বলে রকির মা মিমের সামনে থেকে চলে যায় আর নিজের কাজ করতে লাগে। নিজের কাজ শেষ করে সর্দার বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে রকির মা বাসায় চলে আসে আর সোজা রকির কাছে গিয়ে হাজির হয়। বাবা রকি, আমি তোর ভর্তির সমস্ত টাকা কালকে নিয়ে এসে দেব, তুই কোনো চিন্তা করিস না। মা, তুমি এত টাকা কোথা থেকে পাবে? আর কে দেবে আমাদেরকে টাকা? আজকে আমি সর্দারের সাথে কথা বলেছি, কয়েক মাসের অগ্রিম টাকা আমি তার কাছ থেকে চেয়েছি, আর সে দেওয়ার জন্য রাজিও হয়ে গেছে। জানিস বাবা, তোর পড়াশোনার কথা বলতে সর্দার রাজি হয়ে গেল। তুমি আমার ভর্তির টাকার জন্য সর্দারের কাছে গিয়েছো টাকা চাওয়ার জন্য? আরে বাবা, আমি তো আর এমনি এমনি টাকা নিচ্ছি না। আমি ওর বাসায় যে কাজ করি আর মাসে যে বেতন পাই, সেই বেতনটা কয়েক মাসের অগ্রিম টাকায় নিচ্ছি। মা, তুমি কি ভুলে গেছো? তোমার এই টাকা দিয়েই কিন্তু আমাদের সংসার চলে। বাবা সারাদিন রিক্সা চালায় ঠিকই, কিন্তু দিন শেষে নেশা করতে তার অর্ধেক টাকা চলে যায়। তোমার টাকাতেই সংসার চলে, আর তুমি সেই টাকা বাদেও অগ্রিম টাকাও নিতে চাচ্ছ। আমার জন্য এতগুলো টাকা নিয়ে নিলে সংসার কিভাবে চলবে? আরে বাবা, সেই কথা তোকে চিন্তা করতে হবে না, যে করেই হোক চালিয়ে নেব। তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর। জানি না মা, তোমার এসবের ঋণ আর তোমার এই স্বপ্ন পূরণ করতে পারবো কিনা, তবে আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব আমার স্বপ্ন পূরণ করার জন্য। পড়াশোনা করে আমাদের এই সংসারের দুঃখ কষ্ট সব কিছু হারিয়ে ফেলবো। তাই যেন হয় বাবা। তোর বাবা নেশা করে বলে
সমাজের এবং গ্রামের সবাই আমাদের দেখে ঘৃণা করে। কি করব, কপালটাই তো খারাপ। তবে সেই কপাল খারাপ আর বেশি দিন থাকবে না। তুই পড়াশোনা করে অনেক বড় হলে আমিও সবার মতো বসে থেকে খাবো। আমি চাই তোমাকে কোনো রকম কষ্ট না দিতে। আমি চাই তুমি যেন বাসায় বসে থেকে খাও। কিন্তু কি করব বলো মা, এই বয়সে কে আমায় চাকরি দেবে, কে আমায় কাজ দেবে? বাবা যেসব কাজের কথা বলছে ওসব কাজ করে কিচ্ছু হবে না। আমি চাই বড় কিছু করতে। হ্যাঁ বাবা, তুই শুধু পড়াশোনা কর, পড়াশোনা করে অনেক বড় হ। তুমি দোয়া করো মা, আমি যেন তোমাদের মুখ উজ্জ্বল করতে পারি, তোমাদের দুঃখ কষ্ট সব যেন হারিয়ে দিতে পারি। ছেলের জন্য মায়ের দোয়া সব সময় থাকে বাবা। এভাবে রকি ও তার মার কথোপকথন চলতে থাকে। পরের দিন সকালে রকির মা কাজে এসে সর্দারের কাছ থেকে টাকা নিয়ে বাসায় তাড়াতাড়ি করে চলে আসে। রকির মা টাকা নিয়ে বাসায় এসে রকির হাতে টাকা দিয়ে দেয়। রকি টাকা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে কলেজে চলে আসে। কলেজে এসে সোজা অফিস রুমে চলে যায়। সেখানে গিয়ে স্যারদের সাথে কথা বলে আর ভর্তির সমস্ত কিছু ফাইনাল করে নেয়। রকিকে স্যার বলে দেয় যে রকি আজকে থেকেও কলেজে জয়েন দিতে পারবে, আবার কালকে থেকেও কলেজে জয়েন দিতে পারবে। রকি স্যারকে বলে আজকে নয়, কালকে থেকে জয়েন দিতে চায়। তখন স্যারেরা তার কথায় রাজি হয়ে যায় আর কালকে থেকে কলেজে আসতে বলে দেয়। কলেজ থেকে রকি সোজা বাসায় চলে আসে। বাসায় এসে ভাবতে লাগে এত বড় কলেজে সে ভর্তি হয়ে গেছে। রকি শুনেছে কলেজের সব বড়লোকদের চলাফেরা, তাই সেও চায় যে সবার সাথে মিশে থাকতে। রকি তার রুমে আসে। খুঁজতে লাগে তার সবচেয়ে ভালো পোশাক কোনটা। খুঁজে খুঁজে এসে মাত্র একটা পোশাক দেখতে পায়, যেটা অন্য পোশাকের চেয়ে একটু ভালো। রকি সেই পোশাকটাই চয়েস করে কলেজে যাওয়ার জন্য আর সুন্দর করে ধুয়ে শুকিয়ে নেয়, কারণ পরদিন সকালে সে অনেক বড় কলেজে প্রথম দিন যাবে। পরদিন সকালে এসে যায় আর রকিও কলেজে যাওয়ার জন্য সব দিক দিয়ে রেডি হয়ে যায়। ভালো পোশাক পরে একদম ভদ্র ছেলের মতন কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। রাস্তায় এসে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগে। কিছুক্ষণ পর একটা রিক্সা আসতে দেখে রকি রাস্তার ডান পাশে দাঁড়িয়ে বাম হাত উঁচু করে রিক্সাকে থামতে ইশারা করে। রিক্সা রকির সামনে আসতেই সে দেখতে পায় মিম রিক্সায় বসে আছে। রকি মনে মনে ভাবে না জানি আজকে কি হবে, কারণ গ্রামের সবাই সর্দারের নাতি মিমকে এক নামে চিনে। সবাই জানে মিম অনেক অহংকারী, গরিবদের সে দু চোখে দেখতে পারে না। রকি রিক্সায় উঠতে চায় না, কিন্তু কলেজে দেরি হয়ে যাচ্ছে। প্রথম দিন দেরি হলে সমস্যা হতে পারে, সেজন্য এই রিক্সায় ওঠা ছাড়া উপায় নেই। তাই রকি বাধ্য হয়ে রিক্সায় উঠতে যাবে, এমন সময় মিম বলে ওঠে, চাকরের ছেলে, তুই কেন রিক্সায় উঠে আসছিস? ম্যাডাম, আপনি মনে হয় দৃষ্টিশক্তিতে একটু কমা, তা না হলে আপনি নিশ্চয়ই দেখতে পেতেন যে আমি হাত বাড়িয়ে রিক্সাকে থামতে বলেছি, কারণ আমি এই রিক্সাতে করে জার্নি করব। তোর তো সাহস কম না, একটা চাকরের ছেলে হয়ে মালিকের পাশে বসতে চাস? দেখুন ম্যাডাম, চাকর আর মালিক এটা অন্য কোথাও থাকতে পারে, কিন্তু আমার কাছে নেই। আপনার যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি নেমে পড়েন। আমি কেন নেমে পড়বো? তুই নেমে পড়বি। দেখুন ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই। আপনার যেহেতু সমস্যা হচ্ছে আপনি নেমে পড়েন, আর যদি সমস্যা না হয় তাহলে থেকে যেতে পারেন। এই শোন, আমি রিক্সায় আগে উঠেছি, তাই আমি নামবো না। এই রিক্সাওয়ালা, আপনাকে আমি ডবল ভাড়া দেব, তবুও চাকরের ছেলেকে রিক্সায় উঠাবেন না। কথাটা কি সত্যি বলছেন নাকি মিথ্যা? এই মিম কখনো মিথ্যা কথা বলে না। মিম একবার যা বলে সেটা করেই ছাড়ে। তাহলে তো নির্ভয়ে বিশ্বাস করা যায়। তোর বিশ্বাস আমার লাগবে না। আর হ্যাঁ, শুনেছি তুই পাশের গ্রামের কলেজে ভর্তি হচ্ছিস। তুই কি ভুলে গেছিস ওখানে বড় লোকরা পড়াশোনা করে, তোর মতো ছোট লোকের জন্য নয়? কথাটা শুনে রকি সেখান থেকে একটু সরে যায়, কারণ চারপাশে লোকজন রয়েছে আর মিম যেরকম মেয়ে, সবার সামনে অপমান করতে সে একটুও ভাববে না। রকিকে চলে আসতে দেখে রিক্সাওয়ালা মিমকে নিয়ে চলে যায় আর রকি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। মিমের কথা তার মনে আঘাত করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগে, গরিব হয়ে সমাজে জন্ম নেওয়া কি অপরাধ? গরিব হয়েও পড়াশোনা করতে চাও কি অপরাধ? এসব ভাবতে ভাবতে রকি ভাবনা দুনিয়ায় হারিয়ে যায়। এমন সময় তার সামনে একটা রিক্সা এসে দাঁড়িয়ে যায়। রকি রিক্সাওয়ালার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে রিক্সায় উঠে যায়। কিছুক্ষণের মধ্যে কলেজের সামনে চলে আসে। রিক্সা থেকে নেমে ভাড়ার টাকা দিয়ে কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। কলেজের ভেতর প্রবেশ করে রকি অফিস রুমের দিকে হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে দেখছিল তার রুম কোন দিকে, কিন্তু সে সঠিকভাবে রুমটা না চেনার কারণে সে বুঝতে পারছিল না।
হাঁটতে হাঁটতে হঠাৎ করে কার সাথে যেন ধাক্কা খায়। চোখ তুলে সামনে তাকাতে রকি চমকে যায়। বারবার তার কপালটাই কেন খারাপ হয়। ধাক্কা লাগবে এটা বড় কথা নয়, কিন্তু মিমের সঙ্গে ধাক্কা কেন লাগতে হবে? মিম তো বড় বড় চোখ করে রকির দিকে তাকিয়ে আছে, যেন এই মুহূর্তে রকিকে সে গিলে খাবে। আই এম সরি, আসলে আমি খেয়াল করিনি। আমি আমার ক্লাসরুমটা খুঁজতে খুঁজতে ভুল করে আপনার সাথে ধাক্কা লেগে গেছি। রকি এ কথাটা বলার সঙ্গে সঙ্গে মিম ডান হাত তুলে রকির গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। রকি তো আবুলের মতো হাঁ হয়ে দাঁড়িয়ে আছে। আই অ্যাম সরি, ভুল করে থাপড়টা লেগে গেছে। আমি তো আর ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি যে আপনি ইচ্ছে করে আমাকে থাপ্পড় মারলেন। চুপ কর ভিখারি ঘরে ভিখারি। সামান্য একটা চাকরের ছেলে হয়ে তুই আমাকে ধাক্কা মারিস? ইচ্ছে করে ধাক্কা মেরে এখন আবার বলছিস ভুল করে লেগে গেছে? তোদের মতো রাস্তার ছেলেকে খুব ভালো করে আমার চেনা আছে। বড়লোকের মেয়েকে দেখলে লোভ সামলাতে পারিস না, তাদের পিছু করতে করতে তাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টায় থাকিস। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার সাথে আমার ভুলক্রমে ধাক্কা লেগে গেছে, আর আপনি সেটাকে টেনে হিঁচড়ে প্রেম প্রীত দিয়ে সম্পত্তি পর্যন্ত ঠেকিয়ে দিচ্ছেন। আরে আপনি তো একজন বিশাল বড় লেখিকা হতে পারবেন, আপনার অনেক বড় বড় গল্প, কবিতা, সিনেমা বের হবে। এই শোন, ফালতু কথা একদম বলবি না। আচ্ছা, তুই এই কলেজে কেন? তুই কি জানিস না এই কলেজে চাকরের নট অ্যালাউ? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না যে এরকম কিছু লেখা আছে। দেখতে পেলে তো আমি এখানে আসতামই না। ও হ্যাঁ, তার মানে তুই এখানে ভর্তি হওয়ার জন্য এসেছিস? আমার দাদু তাহলে তোর মাকে সাহায্য করেছে, আর করবেই না কেন? আমাদের পরিবারের সবাই অনেক দয়ালু। তোর মা যেভাবে আমার দাদুর হাত ধরে টাকা চাচ্ছিল, সেটা দেখে আমার দাদু তোর মাকে কিছু টাকা ভিক্ষা দিয়েছে। প্রথম কথা, আমি এখানে ভর্তি হতে আসিনি, অলরেডি ভর্তি হয়ে গেছি। আর দ্বিতীয় কথা হলো, আমার মা আপনার দাদুর কাছে কোনো ভিক্ষা নিতে যায়নি, আর আপনার দাদু আমার মাকে কোনো ভিক্ষা দেয়নি। আমার মা তার কাজের টাকা নিয়েছে। তার মানে তুই শেষমেশ এখানে ভর্তি হয়ে গেলি? জি হ্যাঁ ম্যাডাম, আমি এখানে ভর্তি হয়ে গেলাম। আর আমার প্রথম দিন, আমার যতটুকু মন বলছে আপনি মনে হয় এই কলেজের সবচেয়ে ভদ্র মেয়ে। তার সাথে অটা যোগ দিলে যা হয় আর কি। তোকে আমি আগেই বলেছি, এই কলেজ কোনো ভিখারির ছেলের জন্য নয়। এখানে সবাই বড় লোক। তোদের মতো ভিখারিকে কি জন্য যে এখানে ভর্তি করে নিয়েছে, এটাই আমি বুঝতে পারছি না। আরে ম্যাডাম, কখনো কখনো নিয়মটা একটু পরিবর্তন করতে হয়, যাতে নতুন কিছু নিয়ম তৈরি করা যায়। আমি তাই করব, আর প্রমাণ করে দেব যে ভিখারি ছেলেরাও বড় কলেজে পড়তে পারে। তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? আপনাকে করছি কিনা জানি না, তবে আমি নিজেই নিজেকে চ্যালেঞ্জ করছি। এই কলেজে পড়াশোনা করে সবার কাছে আমি এটা প্রমাণ করে দেব যে গরিবরাও বড় বড় কলেজে পড়াশোনা করার অধিকার রাখে, তারাও ভবিষ্যতে কিছু একটা করতে পারে। ফাইন, তাহলে আমিও দেখছি তুই এই কলেজে কি করে পড়াশোনা করিস। তোকে যদি জুতোর মালা গলায় দিয়ে এখান থেকে না বের করেছি, তাহলে আমার নাম মিম নয়। আরে বাহ, নতুন একটা নাম ধরে ডাকতে পারবো কাউকে। তবে শুনেছি নাম রাখার আগে আকিকা দিতে হয়। তা ম্যাডাম, আপনি কি আকিকা দেবেন সেটা কি ঠিক করেছেন? তুই এই কলেজ থেকে যাওয়ার জন্য তৈরি হয়নি। আমি তোকে এই কলেজ থেকে বের করেই ছাড়বো। আরে আরে, আপনার সাথে কথা বলতে বলতে আমার ক্লাসের সময়টাই মিস হয়ে যাবে। প্রথম দিন প্রথম ক্লাস, প্রথম দিন মিস করলে তো প্রতিদিন মিস হবে। দেখি একটু সরে যান তো, আমি আমার ক্লাসে যাব। আজকেই তোর শেষ ক্লাস হবে। আরে ম্যাডাম, আজকে একটা নতুন কলেজে জয়েন করলাম, আর সেটাও আপনাদের কলেজে। আপনি আমায় স্বাগতম জানিয়ে কলেজে আনবেন, তা না করে আপনি আমায় চলে যাওয়ার জন্য বলছেন? এটা কোনো কথা হলো? ছি, আজকে বান্ধবীদের সাথে ঘুরতে যাব বলে এত সুন্দর একটা জামা পরে আসলাম, আর তুই পুরো পোশাকটা নষ্ট করে দিলি। কোনো ব্যাপার না, আপনারা তো অনেক বড় লোক মানুষ, মুহূর্তের মধ্যে জামা পাল্টাতে আপনাদের তো সময় লাগে না। গুড বাই, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলে রকি ক্লাসে যাওয়ার জন্য সেখান থেকে চলে আসে, কিন্তু সমস্যা হচ্ছে সে তার ক্লাসরুম নিজেও জানে না। মিমের সঙ্গে ভাব দেখিয়ে সেখান থেকে তো চলে আসলো, কিন্তু এখন সে তার ক্লাসরুমে কিভাবে যাবে, এটা এসে ভাবতে লাগলো। এমন সময় সেখান দিয়ে কয়েকটা ছেলে যাচ্ছিল। রকি তাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো। রকিকে তার ক্লাসরুমটা সেই ছেলেগুলো দেখিয়ে দিল। সময় নষ্ট না করে তাড়াতাড়ি রকি তার ক্লাসরুমে চলে গেল। এসে দেখে ক্লাস ভর্তি ছাত্রছাত্রী। স্যার লেকচার দিচ্ছে আর সমস্ত ছাত্রছাত্রী মন দিয়ে স্যারের লেকচার শুনতেছে।
এমন একটা মুহূর্তে কাউকে ডিস্টার্ব করতে না চেয়েও ডিস্টার্ব করতে হলো, কারণ রকিও সবার মতো মন দিয়ে স্যারের লেকচার শুনতে চায়, আর তার জন্য তো তাকে ক্লাসরুমের ভেতরে যেতেই হবে। দরজায় দাঁড়িয়ে স্যারের কাছে ভেতরে ঢোকার অনুমতি চাইল। স্যার কিছুটা মুহূর্তের জন্য লেকচার থামিয়ে রকির দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে, জানালো সে ভেতরে আসতে পারে। স্যারের ইশারা বুঝতে পেরে রকি ভেতরে প্রবেশ করলো। ক্লাস ভর্তি ছাত্রছাত্রী থাকায় সে বুঝতে পারছিল না সে কোথায় বসবে, তাই সে সবার পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়ল। সবার মতো সেও মনোযোগ দিয়ে স্যারের লেকচার শুনতে লাগলো। স্যার ক্লাস শেষ করে চলে গেল আর সমস্ত ছাত্রছাত্রী দাঁড়িয়ে হইচই করা শুরু করে দিল। রকি সবার পেছনে বসে থেকে এসব দেখছিল। এমন সময় তার চোখ পড়ল সামনের বেঞ্চে বসে থাকা মিমির ওপর। মিমকে দেখে সে কিছুটা অবাক হলো। রকি ভাবতে পারেনি যে মিম তার ক্লাসের মেয়ে, কারণ মিম সম্পর্কে রকি অনেক কম তথ্যই জানত। বড়লোকের মেয়েদের প্রতি রকির তেমন কোনো ইন্টারেস্ট ছিল না, আর মিম তো গ্রামের অহংকারী মেয়ে। রকি বুঝে গেল যে ক্লাসে থাকাটা তার জন্য কিছুটা কষ্টকর হয়ে উঠবে। মিম কিছুতেই চাইবে না যে ক্লাসে রকি থাকুক, যার জন্য রকিকে আগের থেকে অনেক সতর্ক হয়ে থাকতে হবে। আর এসব এখন থেকেই বুঝে গেল, তাই সে ভদ্র ছেলের মতো বসে রইল। একে একে সব ক্লাস করলো। মিম এখন পর্যন্ত দেখতে পায়নি এমনটা মনে করে রকি, কিন্তু পরে সে বুঝতে পারলো যে ক্লাসরুমে ঢোকার সময় তো সবাই তার দিকে তাকিয়েছিল, তার মানে মিম সে সময় রকিকে দেখেছে। পরপর কয়েকটা ক্লাস করে বাইরে এসে দেখে এক বিশাল বটগাছ রয়েছে, যে জায়গাকে সবাই বটতলা হিসেবে চিনে। ক্লাস শেষ করে রকি সেখানে গিয়ে বসলো। সবাই বন্ধুদের সাথে গল্প করা নিয়ে ব্যস্ত, আর রকি একা সেখানে বসে আছে। তার চারপাশে আরো অনেক ছেলে আছে যারা অন্যান্য বন্ধুদের সাথে গল্প করতেছে, কিন্তু রকি একা বসে আছে। কিছুক্ষণ পর একটা ছেলে তার পাশে এসে বসার জন্য অনুমতি চাইল। বিষয়টা দেখে অনেকটা অবাক হয়ে গেল। তার পাশে বসার জন্য কেউ অনুমতি চাইছে, বিষয়টা সত্যিই অবিশ্বাস্য। রকি মুচকে একটা হাসি দিয়ে ছেলেটার মুখের দিকে তাকিয়ে মাথা নেড়ে তার পাশে বসার অনুমতি দিল। সেই ছেলেটাও মুচকে একটা হাসি দিয়ে সেখানে বসে পড়ল, আর ডান হাত রকির দিকে বাড়িয়ে বলল, আমার নাম মামুন। আমার নাম রকি, আর আমি আজকেই কলেজে প্রথম। আমার বাসা পাশের গ্রামে। তোমাকে দেখে আমি বুঝে ফেলছি যে তুমি নতুন। আমি এই কলেজে থাকি, এইচএসসি পাস করছি। ছোটবেলা থেকে এখানে আমি পড়াশোনা করছি, আর এখন পর্যন্ত করে আসতেছি। আপনাকে দেখে আমি একটু নই, অনেকটাই অবাক হলাম, কারণ আপনি আমার পাশে এসে বসার জন্য অনুমতি চাইলেন, বসলেন, এমনকি আমায় আপনি করে না বলে সোজা তুমি করে বলছেন। আমি ছোটবেলা থেকে এরকম, আপনি বলা থেকে তুমি করে বলাটাই অনেক পছন্দ করি। আর সবার সাথে বন্ধুত্ব করতে আমার অনেক ভালো লাগে। এখানে অবাক হওয়ার কিছু নেই। শুনেছি এই কলেজে অনেক বড় বড় ফ্যামিলির লোকজন পড়াশোনা করে। আমাদের মতো গরিবদের গায়ে টাচ লাগলেও কারো কারো পোশাক নষ্ট হয়ে যায়। এরকম জায়গায় আপনি এরকম কি করে হলেন? দেখো, সবাই তো আর একরকম না। বড়লোক হলেই যে সব অহংকার হবে এমন তো নয়। কিছু কিছু মানুষ আছে যারা এমনিতে অহংকারী। আচ্ছা, এসব বাদ দেন। আচ্ছা বলো, তোমার সম্পর্কে কিছু বলো। আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা রিক্সা চালায় আর মা থাক নাই বললাম। এবার বলেন আপনার সম্পর্কে কিছু। আমার বাসা অনেক দূরে। এই গ্রামের বাবার চাকরির জন্য থাকছি। বাবা মায়ের আদরের একটা ছেলে। ছোট থেকেই কোনো কিছুর অভাব আমি বুঝতে পারিনি। তার মানে আপনিও বড় লোকের ছেলে? তার আগে তুমি আপনি না, আপনি করা বন্ধ করো। আমি আর শুনতে পারছি না। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? এই কলেজের কারো শরীরে আমার স্পর্শ লাগলেই তাদের পোশাক খারাপ হয়ে যায়, তাহলে আমি কি করে কারো বন্ধু হতে পারি? সবাইকে তুমি কেন এরকম মনে করতেছ? এক বাগানে ফল সব তো একরকম হয় না। তাহলে তুমি এই কলেজের সবাইকে কেন এক মনে করছো? আমি তো এমনটাই শুনছি, যেখানকার সব ছাত্রছাত্রী একই রকম। শোনা শোনি বাদ। আজ থেকে তুমি আমার বন্ধু, এটাই ফাইনাল। আর আজ থেকে তুমি আর আমি একে অপরকে তুই করে বলবো, ঠিক আছে? কিন্তু বন্ধুত্ব করলে আপনার সমস্যা হবে। আমার সমস্যা তোকে দেখতে হবে না। আমার কি সমস্যা হচ্ছে সেটা আমি নিজেই দেখে নেব। আচ্ছা ঠিক আছে। এবার বল, এর আগে তুই কোথায় পড়াশোনা করছিস? তারপর রকি আর মামুন একে অপরের সাথে হেসে খেলে কথা বলতে শুরু করে। তারা নিজেদের মধ্যে একে অপরকে বন্ধু হিসেবে মেনে নিয়েছে। ক্লাসে এসে যে যার মতো বসে পড়ে, আর রকি সবার পেছনের বেঞ্চে গিয়ে বসে। তখন মামুন রকিকে হাত ধরে তুলে নিয়ে এসে তার পাশের বেঞ্চে বসিয়ে দেয়।
এসব কিছু দূর থেকে দেখছিল মিম। তার মনের মধ্যে তো রাগ জ্বলতেছে। তার মনে একটাই চিন্তা ভাবনা, যে করেই হোক রকিকে এই কলেজ থেকে সে তাড়াবে। কিছুতেই সে রকিকে এই কলেজে থাকতে দিবে না। তার উপর আবার রকি মিমকে চ্যালেঞ্জ করেছে, আর মিম কখনো কারো কাছে হারতে শিখেনি। যে করেই হোক তার এই চ্যালেঞ্জ জিততেই হবে। রকি সবার সাথে পরিচয় হতে হতে সেই দিনটা কেটে যায়। পরের দিন কলেজে গিয়ে মামুনের সাথে সে বসে যায়। মিম ক্লাসরুমে ঢুকে রকিকে দেখতে পায়। রকিকে দেখা মাত্র সে রেগে যায়, আর রকির সামনে এসে বলে, কলেজে এসে প্রথমেই তোর মুখ দেখতে হলো? আজ নিশ্চয়ই দিনটা আমার খারাপ যাবে, কারণ প্রথমে যার মুখ দেখলাম। ও ম্যাডাম, আপনার তো কপাল অনেক ভালো যে আপনি আমার মুখ দেখছেন। আমি গ্যারান্টি সহকারে বলে দিতে পারি যে আজকে আপনার দিন আগের চেয়ে কিছুটা ভালো যাবে। তোর মতো একটা চাকরের ছেলের মুখ দেখলে যে দিন ভালো যাবে, এ কথাটা হাস্যকর ছাড়া আর কিছুই না। তাহলে আমার মুখ দেখলে যে আপনার দিন খারাপ যাবে, এই কথাটাও হাস্যকর ছাড়া আর কিছুই না। সো এসব ফালতু কথা বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করেন, ভবিষ্যতে নিশ্চয়ই কিছু একটা করতে পারবেন। আমি ভবিষ্যতে কি করব না করব এটা কি তোর থেকে শুনতে হবে? আরে ম্যাডাম, রাগ করছেন কেন? আমি একটু আগেই আপনাকে বুদ্ধি দিয়ে দিলাম, রেখে দেন, কাজে লাগবে। তোকে দেখতে আর ইচ্ছা করছে না আমার, মন চাচ্ছে তোকে এই মুহূর্তে খুন করি। রকি আর মিম কথা বলতেছিল, এমন সময় সেখানে মামুন চলে আসে। মামুন এসে রকির পাশে বসে। মামুনকে দেখে মিম সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তার আগেই মামুন বলে, কিরে বন্ধু, কার সাথে কথা বলতেছিস? আরে ভাই আর বলিস না, এই ম্যাডামকে একটু সুবুদ্ধি দিচ্ছিলাম। মনে হয় ম্যাডামের অনেক বুদ্ধির অভাব, সেজন্য আমি একটু সাহায্য করছি। তুই যে মানুষকে বুদ্ধি দিয়ে বেড়াস এটা তো আমি আগে জানতাম না। আমাকেও কিছু দিলে তো পারিস নাকি? আমারও মনে হয় বুদ্ধির অভাব। রকি আর মামুনের এমন ঠাট্টাময় কথা শুনে মিম অনেকটাই রেগে যায়, আর সেখান থেকে চলে যায়, আর নিজেদের জায়গায় গিয়ে বসে পড়ে। আর রাগে তো তার মাথায় আগুন ধরে যায়। সামান্য একটা চাকরের ছেলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, তাকে অপমান করতেছে। এই বিষয়টা আমি মেনে নিতে পারছি না। সেজন্য কি করে প্রতিশোধ নিবে এটা নিয়ে ভাবনায় পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে ক্লাসে ছাত্রছাত্রীদের ভর্তি হয়ে যায়, আর ক্লাস শুরু হয়ে যায়। স্যার এসে লেকচার দেওয়া শুরু করে। সবাই মনোযোগ দিয়ে লেকচার শুনতেছিল, কিন্তু মিম মনোযোগ দিয়ে চিন্তা করছিল কি করে রকির প্রতি প্রতিশোধ নেওয়া যায়। এভাবে তাদের প্রতিশোধ নেওয়ার পাল্টাপাল্টিতে দিন কাটতে লাগে। রকি মিমের কথাবার্তাকে কোনো সময় সিরিয়াসলি নিত না, সব সময় মজা ছলে উড়িয়ে দিত। দেখতে দেখতে রকি ক্লাসের ভালো একজন ছাত্র হয়ে যায়, আর মিম যেখানকার সেখানেই রয়ে যায়। রকি মিমকে দেখে একটু হাসতো। রকির এমনটা মতলব ছিল না যে মিমকে ছোট দেখানো, বরং তার হাসির কারণ ছিল মিমের প্রতি তার একটা অন্যরকম অনুভূতি জমা হয়ে গিয়েছিল। কিন্তু মিম রকির এই হাসির মতলবটা অন্যরকম ভাবে দেখত। সে মনে করত ক্লাসের ভালো একটা ছাত্র হয়ে মিমকে নিয়ে হাসাহাসি করে। দিন দিন মিমের প্রতিশোধের রাগ অনেকটাই বেড়ে চলেছে। কলেজের ছোটখাটো প্রতিশোধ নিয়ে তার মন ভরত না। সে চাইতো রকির বড় কোনো একটা ক্ষতি করতে, যাতে তার এতদিনের প্রতিশোধ পূরণ হয়। তার চেয়ে বড় কথা হলো রকি তাকে একটা চ্যালেঞ্জ করেছিল, সেটা মিম হারতে চলেছে। কারণ রকির বলা কথা মতো সে কলেজের অনেক ভালো একটা ছাত্র হয়ে উঠেছে। ইন্টার পরীক্ষা দিয়ে রকি অনেক ভালো রেজাল্ট করে। তারপরে মিম তার প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টায় থেকেই যায়। কলেজে সবার মুখে মুখে রকির নাম, আর মিম তার এই চ্যালেঞ্জে সে এই প্রথমবার হারতে চলেছে। বিষয়টা সে মানতে পারত না। তার মাথায় এখনো প্রতিশোধের আগুন ঘুরপাক খাচ্ছিল। সেজন্য রাতে ঘুমানো বাদ দিয়ে এসে চিন্তা করতে লাগে কি করে রকিকে সে চ্যালেঞ্জ হারাবে। রকির প্রতি মিমের অনেক প্রতিশোধ নেওয়া বাকি আছে, সেগুলো কি করে নেবে এসব নিয়ে সে সারা রাত ভাবতে লাগে। বাংলা মুভি প্রায় প্রত্যেকটাই সে দেখে শেষ করে, আর খুঁজতে লাগে এরকম পরিস্থিতি যেখানে মিম রকির কাছ থেকে প্রতিশোধ নিতে পারবে। অনেক রিসার্চ গবেষণা করে, অনেক বন্ধু বান্ধবীদের সাথে পরামর্শ করে সে একটা প্ল্যান বের করে, যেটাতে সে রকিকে কলেজ থেকে চিরতরের জন্য বের করে দিতে পারবে। বাংলা এক মুভিতে দেখে যে নায়িকা নায়কের প্রতি মিথ্যে ধর্ষণের একটা অভিযোগ এনে নায়ককে কলেজ থেকে বের করে দেয়। এটা দেখা মাত্রই মিমের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সঙ্গে সঙ্গে বান্ধবীদের সাথে সে প্ল্যানটি পরামর্শ করে। পরদিন সকালে মিম এবং তার বান্ধবী সবাই কলেজে চলে আসে, আর প্রতিদিনের মতো রকি মন খারাপ করে কলেজে আসে। কিন্তু কলেজে আসতেই তার মন ভালো হয়ে যায়, কারণ তার বাসার পরিস্থিতি এতটা খারাপ
যে মন ভালো করে রাখা তার দ্বারা সম্ভব ছিল না। কলেজে আসা মাত্রই তার বন্ধুদের সাথে কথাবার্তা বলতে বলতে তার মন ভালো হয়ে যায়। মিম প্ল্যান মতো সবকিছু রেডি করে নেয়। বেচারা রকি মিমের প্ল্যানে ধরা খেয়ে যায়। মিম একটা ধর্ষণের মিথ্যে নাটক সাজায়, যেটা পুরো কলেজের সামনে সত্যি হিসেবে তুলে ধরে। কলেজের সবাই সেটাকে বিশ্বাস করে নেয় আর রকির প্রতি দোষারোপ করে। মেয়ে ধর্ষণ হবে এটা আজকাল সব জায়গাতেই কেমন হয়ে গেছে, সেজন্য যে কেউ এই বিষয়টাকে মেনে নেবে। রকির ক্ষেত্রেও সেটাই হলো। কেউ রকির কথা শুনতে চাইল না, সবাই মিমের কথায় রকিকে দোষারোপ করলো। বাংলাদেশে বর্তমানে ধর্ষণ একটা মারাত্মক অপরাধ, আর সেই অপরাধী হলো রকি। রকির বাবা মাকে কলেজে ডাকা হলো, কিন্তু রকির বাবা মা কলেজে আসলো না, কারণ রকির বাবা নেশা করে কোথায় যে পড়ে থাকে সেটা তার নিজের অজানা। কলেজে সবাই বলতে লাগলো যে রকিকে কলেজ থেকে বের করে দেওয়া হোক। বিষয়টা সবার চোখে অনেক বড় অপরাধ হিসেবে দেখা দিল, যার কারণে সব ছাত্রছাত্রীদের কথা শুনে স্যার রকি সার্টিফিকেটে লাল কালি দিয়ে স্বাক্ষর করে দিল, যাকে বলে রাস্টিকেট করে দিল। রকি চাইলেও এরপরে কোনো কলেজে পড়াশোনা করতে পারবে না। তার পড়াশোনার জীবনটা সে আজকেই হারিয়ে ফেলল। একজন শিক্ষক কতটা রাগান্বিত হলে এমন একটা কাজ করতে পারে। মিম শিক্ষকদের এমন রাগিয়ে দিয়েছিল রকির ব্যাপারে যে শিক্ষকরা রাগান্বিত হয়ে রকির সাথে এরকম একটা কাজ করতে বাধ্য হয়। সবকিছু শেষে রকি কান্না করতে করতে কলেজ থেকে বেরিয়ে আসতেছিল। আসার সময় বারবার কলেজের দিকে ফিরে তাকাচ্ছিল আর মনে মনে চিন্তা করছিল, অনেক স্বপ্ন ছিল কলেজে পড়াশোনা করে অনেক ভালো একটা চাকরি করবে আর নিজের বাবা মার মুখ উজ্জ্বল করে ফেলবে, কিন্তু আজকে তার সবকিছু শেষ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারেনি। কলেজের গেট দিয়ে বাইরে চলে আসলো। এমন সময় রকির সামনে মিম এসে দাঁড়ালো। মিমকে দেখে মনে মনে রকির অনেক রাগ হলো। গ্রামের সবার মুখে শুনেছে মিম অনেক অহংকারী, কিন্তু কলেজে এসে সে আস্তে আস্তে তার মায়ায় পড়ে গিয়েছিল। সবার মুখে শুনেছিলাম মিম নামের একটা মেয়ে আছে যে অনেক অহংকারী, গরিবদের দু চোখে দেখতে পারে না, কিন্তু এই কলেজে এসে সেই মেয়েটার সাথে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ রাগারাগি করতে করতে একসময় তাকে ভালো লেগে যায়। তখন মনে হতো গ্রামের লোকেরা যা বলে সেটা আসলে মিথ্যে কথা, কিন্তু তখন যে আমি মিথ্যে ছিলাম এটা বুঝতে পারছিলাম না। তবে এখন বুঝতে পারছি। বুঝতে পেরেও কোনো লাভ হলো না, কারণ অনেক দেরি হয়ে গেল। আরে স্যার, এসব ইমোশনাল কথা বাদ দেন আর এটা বলেন চ্যালেঞ্জে কে জিতেছে, আপনি নাকি আমি? তুমি চ্যালেঞ্জে জেতার জন্য আমার পুরো লাইফটা শেষ করে দিলে। তুমি জানো আমার কত বড় স্বপ্ন ছিল, কত বড় আশা ছিল বাবা মাকে নিয়ে একটা সুন্দর পরিবার গঠন করব, কিন্তু সে আশা, সেই স্বপ্নের প্রথম খুঁটিটাই তুমি নষ্ট করে দিলে। ছোটবেলা থেকে এই মিম কখনো হারতে শেখেনি আর আজ পর্যন্ত কারো সামনে হারেনি। তুই কি করে ভাবতে পারলি যে তুই আমাকে হারিয়ে দিবি? আপনি আপনার অবস্থা থেকে জীবনটাকে যতটা সহজ মনে করেন, আসলে জীবনটা ততটা সহজ নয়। একবার আমার পজিশনে এসে দেখেন জীবনটা কতটা কঠিন, বুঝতে পারবেন। তোকে বলেছিলাম না প্রথম দিন যে আমি তোকে এই কলেজ থেকে তাড়িয়েই ছাড়বো, কিন্তু তুই আমাকে চ্যালেঞ্জ করে বসলি। আসলে এটাই তোর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, সেই জন্যই তো আজকে সেই ভুলের মাসুল করতে হলো। চিন্তা করিস না, রাস্তায় গিয়ে বসে যা, অনেক ইনকাম তো হবে, সেটা দিয়ে তোর বাবা মাকে চালাতে পারবি। তোদের তো এসব করে অভ্যাস রয়েছে। আপনি যেটা আমার সাথে করলেন সেটা আমি কখনো ভুলবো না। জীবনের শেষ প্রান্তে গিয়েও এটা মনে রাখবো। শুধু একটা কথা বলে রাখি আপনাকে, কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো জিততে পারে না। ভুল কথা, আমার দিকে দেখ, আমি জিতে গিয়েছি। ভালো রাখবেন আর সবসময় ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। গুড বাই, ভিখারির ঘরে ভিখারি। এই কথা বলে মিম হাসতে হাসতে সেখান থেকে চলে যায়, আর রকি চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে বাসার দিকে রওনা দিয়ে দেয়। বাসায় গিয়ে মায়ের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবে সে? কি করে বলবে যে তার পড়াশোনার জীবনটাই আজ নষ্ট হয়ে গেছে? জীবনে আর কখনো সে পড়াশোনা করতে পারবে না, কখনো তার মায়ের স্বপ্ন পূরণ করতে পারবে না। কান্না করতে করতে রকি বাসায় আসে। বাসায় এসে তার মাকে সবকিছু খুলে বলার ক্ষমতা তার কাছে ছিল না। এমনিতেই তার বাসায় কয়েকদিন যাবৎ ঝামেলা চলছে। রকির বাবা কয়েকদিন যাবৎ রকির মায়ের সাথে ঠিক মতন কথা বলছে না। বলতে গেলে আজ 20 দিন হচ্ছে রকির বাবা রকির মায়ের সাথে কথা বলে না। সারাদিন নেশা করে কোথায় কোথায় যে থাকে কোনো খোঁজ নেই। এরকম একটা পরিস্থিতিতে রকির এরকম একটা ঘটনা ঘটে যায়। রকি এখন কি করবে বুঝতে পারছে না। চুপচাপ সে নিজের ঘরে গিয়ে দরজা জানালা লাগিয়ে শুয়ে পড়ে।
দিনটা এভাবেই কেটে যায়। রকি তার মাকে কিচ্ছু বলে না, কিন্তু তার মা বাসায় এসে রকিকে দেখতে না পেয়ে খুঁজতে লাগে। রুমে এসে রকিকে দেখে মন খারাপ করে শুয়ে আছে। রকির মা রকির কাছে জানতে চায় কি হয়েছে। তখন রকি কান্না করতে করতে তার মায়ের কাছে সবকিছু খুলে বলে। ছোট্ট বাচ্চাদের মায়ের কোলে মাথা দিয়ে কাঁদতে লাগে। তখন তার মা বলে, বাবা, মন খারাপ করিস না, যা হবার সেটা তো হয়ে গেছে। আমি জানি তুই এরকম জঘন্য কাজ কখনো করবি না। মা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না, কোনো কাজের নই আমি। বাবা, যারা পড়াশোনা করেনি তারা কি বেঁচে নেই? তারা সবাই বেঁচে আছে, আর খুব সুখের সঙ্গেই বেঁচে আছে। তোকেও বাঁচতে হবে। পড়াশোনা যা পারছিস করেছিস, এখন অন্য কিছু করবি। দুনিয়ায় তো কাজের অভাব নেই। এরকম করে রকির মা রকিকে সান্ত্বনা দিল। রকি তার মায়ের কথা শুনে কিছুটা সাহস পেল। রাতে রকির বাবা নেশা করে বাসায় আসে। এমনিতেও তো কয়েকদিন ধরে রকির বাবা কারোর সাথে কথা বলে না। রকির মা মাঝে মধ্যে ঘরে বসে কান্না করে। রকির বাবা এসে কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ে। রকি রাতের খাবার না খেয়ে সেও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ করে তার মায়ের কান্নার শব্দ পেলে সে ঘুম থেকে জেগে ওঠে। প্রতিদিন এরকম দেখে রকির রাগ হয়ে যায়। সে ঘর থেকে বের হতে চাচ্ছিল না, কিন্তু তার বাবা তার মাকে অনেক খারাপ খারাপ ভাষায় গালাগালি করেছিল। কোনো ছেলের সামনে তার মাকে এরকম ভাষায় কেউ গালি দিলে সেই ছেলে কিছুতেই চুপ থাকবে না। রকিও থাকলো না, নিজের রুম থেকে বেরিয়ে এসে তার বাবাকে ডাকা শুরু করলো। বাবা, বাবা, কি হয়েছে? তুমি আমার মাকে এরকম ভাষায় গালাগালি করছো কেন? রকির এমন কথা শুনে তার বাবা দরজা খুলে বেরিয়ে আসে। রকি তাকিয়ে দেখে ঘরের ভেতর মাটিতে পড়ে থেকে কান্না করতেছে তার মা। রকি দৌড়ে গিয়ে তার মায়ের পাশে বসে। তোর মাকে আমার চোখের সামনে থেকে সরা। আমি এর মুখ আর দেখতে চাই না। এই সংসারে তোর মায়ের কি কি আছে সেগুলো নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। হ্যাঁ, বেরিয়ে যাবে। তোমার প্রতিদিনের সব নাটক দেখতে আর মন চায় না, কিন্তু তার আগে তুমি কয়েকটা মানুষ ডাকো, আর আমার মায়ের পক্ষ থেকে কয়েকটা মানুষ আসুক। দুজনে বসে তারপর আমার মাকে তুমি তালাক দিও, সে তার মনে চলে যাবে। আমার কোনো মানুষ ডাকা লাগবে না। তোর মা যা যা নিয়ে এসেছিল সেগুলো নিয়ে এই বাসা থেকে বেরিয়ে চলে যাবে। কেন? তুমি যখন আমার মাকে এই বাড়িতে নিয়ে আসো তখন কি এভাবে মারধর করে নিয়ে এসেছিলে, নাকি মানুষ ডেকে নিয়ে এসেছিলে? ঠিক আছে, তোর মাকে বল তার বংশে সবাইকে এখানে নিয়ে আসতে, তারপর আমি তাকে তালাক দিয়ে দেব। সে এখান থেকে চলে যাবে। চলেই তো যাবে। তোমার এসব প্রতিদিন মার খাওয়ার জন্য এখানে সে আর পড়ে থাকবে নাকি? আমি তো সেটাই বলছি, তোর মা এখান থেকে চলে যাবে। আমি আর তাকে নিয়ে সংসার করতে পারবো না। তুমি সংসার করলে কোন দিন? কালকে সকালে আমার মায়ের পক্ষ থেকে তার আত্মীয় স্বজন আসবে, তারপর তুমি যা ইচ্ছা করো। ঠিক আছে, আমি কালকে সবকিছু রেডি করে রাখবো। তারপর রকির বাবা বাসা থেকে বেরিয়ে বাইরে চলে আসে, আর রকি তার মায়ের সাথে কথা বলতে লাগে। গ্লাস থেকে পানি এনে রকির মাকে খাইয়ে দেয়। আগে তো রকির বাবা বাইরে থেকে মদ খেয়ে আসতো, কিন্তু এখন নিজের বাসায় মদের বোতল নিয়ে আসছে, যখন ইচ্ছে তখন খায়। পরের দিন সকালে রকির মায়ের পক্ষ থেকে রকির নানি লোকজনকে ডাকতে যায়, কিন্তু কেউ আসে না। সবাই বলে ওই নেশাখোরের কাছে গিয়ে কি আমরা মার খাবো। দিনটা পার হয়ে যায়, কিন্তু রকির মায়ের পক্ষ থেকে কেউ আসে না। দিন পার হয়ে সন্ধ্যা লেগে যায়। এমন সময় রকির বাবা মদের বোতল হাতে নিয়ে বারান্দায় বসে পড়ে। কি হলো? আজকের কিসের কথা ছিল? তোর মায়ের পক্ষের লোকজন কই? কেউ আসতে চায় না। তাহলে এখন কি করতে চাস? কি করে তোর মাকে এ বাসা থেকে বের করবি? এমন সময় গ্রামের বেশ কয়েকজন লোক রকির বাসায় এসে উপস্থিত হয়। রকি বিকেলে গ্রামের কয়েকজন মুরব্বীদের বাসায় আসতে বলে। সন্ধেবেলায় সবাই চলে আসে। মুরব্বীদের আসতে দেখে গ্রামের সবাই সেখানে জড়ো হয়ে যায়। এবার মুরব্বীরা রকির বাবার কাছে জিজ্ঞেস করে কি জন্য রকির মাকে তালাক দিতে চায়। চরিত্রহীন একজন মেয়েকে নিয়ে আমি সংসার করতে পারবো না, সেজন্য আমি সবাইকেই বলে দিচ্ছি আমি তাকে তালাক দিয়ে দেব। এরপর মুরব্বীরা আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, কিন্তু রকির বাবা সেগুলোর কথা অনেক খারাপ ভাষায় বলছিল। রকির মাকে অনেক খারাপ খারাপ মন্তব্য করেছিল। রকি পাশে থেকে সব শুনছিল, আর এক সময় তার বাবার প্রশ্নের উত্তর শুনে রেগে যায় আর বলে, জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে দেখে আসছি তুমি নেশা করছো, বাসায় এসে প্রায় দিন ঝামেলা লেগেই থাকে, মাকে মারধর করো। শান্তি নামের কোনো জিনিস আমি এই বাড়িতে দেখতে পাইনি। শহরে কোনো এক জায়গায় মেয়েদের শরীর বিক্রি হয়, সেটা তো
তোরা জানিস তাই না? তাদের নাকি নাম ডাক সেটাও তোরা জানিস। তোর মা এখন সেই রকম মেয়ে হয়ে গেছে। বাবা তুমি সব কি বলছো? এতদিন ধরে আমার মায়ের সাথে সংসার করে এসে এই শেষ বয়সে এসে বলছো আমার মা একজন চরিত্রহীনা? তার চেয়ে যদি খারাপ কিছু থেকে থাকে তাহলে সেটাই তোর মা। আমি চরিত্রহীনের মতো কি করেছি? ভাই, আপনারা অনেক মুরব্বী মানুষ, আপনারা এখানে উপস্থিত রয়েছেন। আমি একজন নেশা করা মাতাল মানুষ। পড়াশোনায় আপনারা অনেক বড়, জ্ঞানে বুদ্ধিতেও অনেক বড়। আপনারা বললেন তো মানুষ বিয়ে কি জন্য করে? মানুষ তার শারীরিক চাহিদা সাথে সাথে আরও অনেক কারণই বিয়ে করে। এখন যদি এসব কারণ পূর্ণ না হয় তাহলে বিয়ে করার কোনো মানেই হয় না। তুমি ওসব কথা কি জন্য বলছো? আমি কোন দিন তোমায় কি করেছি? প্রতিদিন নেশা করে এসে যখন ইচ্ছে তখন আমার উপর ঝাঁপিয়ে পড়ো। আমার শরীর কেমন আছে সেটা জানতেও চাও না। তবুও আমি কিচ্ছু মনে করি না। আমি চলাফেরা করি, গ্রামের মানুষ অনেক কথা বলে, আমাকে অনেক কিছু অপবাদ দেয়, কিন্তু আমি তবুও কিচ্ছু মনে করি না। যখন তখন নেশা করে এসে তুমি আমাকে নিয়ে দরজা বন্ধ করে দাও। এসব কি গ্রামের লোকজন দেখে না? আরে পাগলামোর কি দেখছিস তুই? তুই তো একটা চরিত্রহীন মেয়ে। আমি নেশা করে মাতাল হয়ে কোথায় না কোথায় পড়ে থাকি, আর তুই বাসায় কি না কি করিস এসব কি আমি জানি? আমি বাসায় না থাকলে তুই ঘরে কার সাথে থাকিস, কাকে নিয়ে শুয়ে থাকিস এসব কি আমি দেখি নাকি? ছি বাবা ছি, তুমি সব বলতে পারছো? ছেলের সামনে, এতগুলো গ্রামের মানুষের সামনে তুমি এসব কি করে বলতে পারছো? তুই গ্রামের কোন মরদের সাথে কি রকম করে কথা বলিস সেটা কি আমি বুঝি না? কাকে কখন ইশারায় ডাকিস, কার সাথে কখন রাতে লুকিয়ে কথা বলিস এসব কি আমি দেখি না? আম কুড়াতে গিয়ে কার সাথে থাকিস, কোথায় গিয়ে থাকিস এসব কি আমি দেখি না? কি মনে করেছিস তুই আমি নেশা করে পাগল হয়ে ঘরে পড়ে থাকি, আর তুই আম কুড়ানোর কথা বলে বাইরে গিয়ে এর সাথে ওর সাথে ঘোরাঘুরি করবি? এটা কি আমি বুঝতে পারবো না? আমি কখন কার সাথে রাতে ঘোরাঘুরি করেছি? ওই দিন ওই গ্রামের ওর সাথে হাসি খেলে কথা বললি, আমি কিছু বলিনি। তারপর কি রাতেই বাইরে এসে গল্প করলি, তবুও আমি কিছু বলিনি। কেন এমন কেন? আমি তোর স্বামী, আমার সাথে 2 দিন যাবৎ রাগ করে কথা বলিস না, আমার আশেপাশে আসিস না, আর গ্রামের অন্য মরদের সাথে তো ঠিকই কথা বলিস। সেদিন ওরা কোথা থেকে যেন বেরিয়ে আসছিল, তাই আমি হাসতে হাসতে তাকে বললাম তারা কোথায় গিয়েছিল। আমি এইটুকু শুধু জিজ্ঞেস করেছি। গ্রামের মানুষের সাথে হেসে খেলে কথা বলা কি অপরাধ? দেখো বাবা, সংসার চলার জন্য দুটি মানুষের ভরসার ওপর বেঁচে থাকতে হয়। স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস থাকলেই যে সম্পর্ক টিকে থাকে, তোমাদের মধ্যে তো সেই বিশ্বাসটুকু নেই। তাহলে তোমাদের সম্পর্ক টিকে থাকবে কি করে? তোর মাকে বিয়ের পর বাসায় একা রেখে কি আমি বাইরে কাজ করতে যাইনি? তখন তো কিছু করেনি। তখন কি তার প্রতি আমার বিশ্বাস ছিল না? কিন্তু এখন বিশ্বাসটুকু নেই, কারণ সে আর বিশ্বাসের উপযোগী নয়। সে আর আগের মতন নেই। রাতে জানলা দিয়ে ইশারায় কথা বলে, আমি বাসায় না থাকলে কাকে কাকে নিয়ে ঘরে ঢুকে। এসব আমি সব কিছুই জানি। এতদিন তুমি সংসার করলে কিচ্ছু হলো না, আর এই শেষ বয়সে এসে তুমি আমার মায়ের প্রতি এত বড় অপবাদ দিয়ে দিচ্ছ। এতদিন অনেক সহ্য করেছি তোমার সবকিছুই। নেশা করে এসে আমার মাকে মারধর করেছো, আমি কিছু বলিনি। কিন্তু আজকে তুমি এতগুলো মানুষের সামনে আমার মায়ের নামে যেগুলো কথাবার্তা বললে, তারপরে আমি আর মাকে নিয়ে এই বাড়িতে কিছুতেই থাকবো না। চলে যা তোরা এই বাসা থেকে, কাউকে দরকার নেই আমার। ভাইকে তোমার দরকার নেই, মাকে তোমার দরকার নেই, ছেলেকে দরকার নেই, বউকে দরকার নেই, তাহলে তুমি একাই থাকো। আমি আমার মাকে নিয়ে দূরে কোথাও চলে যাব। এরপর রকি আর তার বাবার মাঝে কিছুক্ষণ তর্ক হয়। তারপরে আস্তে আস্তে গ্রামের সবাই যে যার মতো বাসায় চলে যায়। রকি তার মাকে তার নিজের রুমে শুয়ে দেয়, আর সে দরজার কাছে বসে থেকে রাত পার করে দেয়। পরদিন সকালে রকি তার মাকে নিয়ে রওনা দিয়ে দেয় নতুন এক ঠিকানায়। কোথায় যাবে, কি খাবে, মাকে নিয়ে কোথায় গিয়ে বাঁচবে সে কিছু বুঝতে পারছে না। গাড়ি তার নিজ গতিতে চলছে। রকি তাদের গ্রাম থেকে তার মাকে নিয়ে অনেকটা দূরে চলে আসে। সেখানে এসে রকিকে সাহায্য করার মতো কেউ ছিল না। এমন সময় সেখানে মামুন চলে আসে। আরে রকি, তুই এখানে তুই কি করছিস? তারপর রকি মামুনকে সমস্ত কথাবার্তা খুলে বলে। তখন মামুন বলে, তোকে বলা হয়নি আমাদের বাসা এখানে? বাবার চাকরির জন্য আমরা এখানে বাসা ভাড়া নিয়ে থাকি। ও আচ্ছা, তুই এক কাজ কর, আমাদের বাসায় তো ফাঁকা, এখানে পড়ে থাক। আমি
বাবাকে বলে এ বাসা তোদের থাকার জন্য দিয়ে যাচ্ছি। আরে কি বলিস, এসবের দরকার নেই। আরে ভাই, বন্ধু হিসাবে বন্ধুকে এতটুকু সাহায্য করতে পারবো না? আমার উপকারের জন্য আমি বলতেছি। এখানে আমাদের থাকার মতো কেউ নেই, এজন্য বাসাটা নষ্ট হয়ে যাচ্ছে। তোরা যদি এখানে থাকিস তাহলে আমরাও মাঝে মাঝে এখানে এসে থেকে ছুটি কাটাতে পারবো। এ কথা বলে মামুন তার বাবার কাছে ফোন করে আর তার বাবাকে সমস্ত কিছু বলে। মামুনের কথা শুনে মামুনের বাবা রাজি হয়ে যায় আর মামুনের বাসার চাবি রকির হাতে দিয়ে দেয়। মামুন রকিকে তাদের বাসায় নিয়ে গিয়ে সমস্ত কিছু দেখিয়ে দেয়। অনেকদিন যাবৎ বাসায় কেউ থাকে না, সেজন্য ঘাস জমে গেছে, ময়লা পড়ে একদম নোংরা হয়ে গেছে। মামুন আর রকি মিলে পুরো বাড়িটা পরিষ্কার করে আর তার মা থালা বাসন ধুয়ে সেসব পরিষ্কার করে। রাতে রকির মা আর মামুন তিনজন মিলে বসে থাকে। এমন সময় সেখানে একটা মেয়ে আসে। হ্যালো এভরিওয়ান। রকি, এর নাম হলো রুমি। এখানেই এরা থাকে, সবসময় দুষ্টামি করা এর কাজ। ভাইয়া, তুমি কিন্তু আমার প্রেস্টিজ নিয়ে টানাটানি করতেছো। মেহমান এসেছে আর তুমি তাদের সামনে আমার প্রেস্টিজ পাংচার করতেছো। এটা কিন্তু তুমি একদমই ঠিক করছো না। আগে তুই বল, সন্ধ্যাবেলা তুই এখানে কি করছিস? তেমন কিছু না, এমনি দেখতে আসলাম। কেমন মেহমান আসলো। আন্টি, আপনাকে আমি সাহায্য করতেছি, চলেন। না আন্টি, ওর কথায় একদম কান দিবেন না, ও আপনাকে পটাচ্ছে। সমস্যা নেই মা, তুমি এসো আমার সাথে। তারপর রুমি রকির মায়ের সাথে চলে যায় ভেতরে আর রকি চুপচাপ সেখানে বসে থাকে। রকিকে এভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে মামুন বলে, কিরে, মন খারাপ করছিস কেন? বাবার জন্য মন খারাপ হচ্ছে? বাবা যে মুহূর্তে আমার মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, সেই মুহূর্ত থেকে আমি ভুলে গিয়েছি এই মানুষটা আমার বাবা। আচ্ছা এসব বাদ দে, রুমি মেয়েটা কিন্তু অনেক ভালো। একটু দুষ্ট হলেও মনের দিক থেকে সে অনেক সুন্দর। তুই এসব আমাকে কেন বলছিস? তেমন কিছু না, এমনিতে বলে রাখলাম। ফাজলামো বাদ দে। তারপর রকি আর মামুন দুজনে গল্প করতে লাগে আর ওদিকে রুমি আর রকির মা গল্প করছিল আর কাজ করছিল। রুমি প্রথম দিনেই রকির মায়ের মন জয় করে নিয়েছিল। পরদিন সকালে রকি চিন্তায় পড়ে যায়। এর সময় সে কি করবে? কাজ না করলে সে টাকা কোথায় পাবে? আর টাকা না পেলে তার মাকে কি খাওয়াবে? সে কি খাবে? রকি বিশাল চিন্তায় পড়ে যায়। এই অজানা গ্রামে রকিকে কে সাহায্য করতে আসবে? কে দিবে কাজ? এসব চিন্তা ভাবনা করছিল। এমন সময় রুমি একটা ব্যাগ নিয়ে হেঁটে আসছিল। ব্যাগটা একটু ভারী হওয়াতে রুমি ঠিক মতো হাঁটতেই পারছিল না। সেটা দেখে রকি হাসতে লাগে। রকিকে হাসতে দেখে রুমি ভ্রু কুঁচকে বলে, এই যে মিস্টার, এভাবে না হেসে ব্যাগটা ধরলেও তো পারেন, নাকি মাথায় এতটুকু বুদ্ধি নেই? আপনার ব্যাগ আমি ধরতে যাব কেন? এই ব্যাগ আমার হলেও আনতেছি তো আপনাদের জন্যই। কিন্তু আমাদের জন্য ব্যাগ নিয়ে আসছেন কেন? সেটা পরে বলবো, আগে ব্যাগটা ধরে ভেতরে নিয়ে চলেন। এত ভারী ব্যাগ নিয়ে আসতে আমি হাঁপিয়ে গেছি। রকি মুচকি হাসতে হাসতে রুমির হাত থেকে ব্যাগটা নিয়ে ভেতরে চলে আসে। বাপরে বাপ, কি শক্তি! এত বড় ব্যাগ এক হাতে উঠিয়ে নিল। সবাই আপনার মতো শক্তিহীন নাকি? কথাটা বলে রকি ভেতরে চলে আসে। তখন রকির মা সামনে এসে দাঁড়ায় আর রুমি সেখানে গিয়ে মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে বলে, দেখেন আন্টি, এত বড় ব্যাগ নিয়ে আসতে আমি হাঁপিয়ে গেছি, আর আপনার এই ধামড়া ছেলে দাঁড়িয়ে থেকে হাঁ করে তাকিয়ে দেখছিল। মা, ওকে বলতে বলো তো এই ব্যাগে এসব কি নিয়ে এসেছে। হ্যাঁ রে মা, এত বড় ব্যাগে তুমি কি নিয়ে এসেছো? আরে আন্টি, ওটাই তো আমি বলতে চাচ্ছি, কিন্তু বলার সুযোগই পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এবার তুমি বলো। আসলে আন্টি, আপনারা এখানে নতুন এসেছেন, সাথে তেমন খাবার দাবারও নিয়ে আসেননি, আর আপনার এই ধামড়া বুড়ো ছেলের কাছে টাকাও নেই। এত না ঘুরিয়ে সোজাসাপটা কি বলতে চাও সেটা বলো। আরে আমি তো সেটাই বলতেছি। রকি, মেয়েটাকে বলতে দে না। মা তুমি বলো। সেজন্য ভাবলাম যে আপনাদের কিছু চাল ডাল আর তরকারি দিই, যাতে আপনারা রান্না করে খেতে পারেন। এটা আমি আপনাদের দয়া করে দিচ্ছি না, যখন যখন আপনারা পারবেন তখন আমাকে দিয়ে দেবেন, ঠিক আছে? আমার বুদ্ধি ভালো না? এসব নিয়ে এখান থেকে যান। আন্টি, রকি, তুই ওর সাথে এমন করছিস কেন? মেয়েটা তো সঠিক বলেছে, আমাদের কাছে এখন খাবারের মতো কিছুই নেই। তাই বলে মা তুমি...
কোনো কথা না বলে তুই বাইরে গিয়ে দেখ কোনো কাজ টাজ আছে কিনা। রকি মায়ের কথা শুনে বাইরে চলে আসে আর রকির মা রুমিকে নিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। রকি বাইরে গিয়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। সারাদিন ঘুরেও একটাও কাজ সে পায় না। মন খারাপ করে রাতে বাসায় ফিরে। রকির মা জিজ্ঞেস করে, সারাদিন কোথায় ছিলি? সারাদিন কোনো খাবার খাইনি। তখন রকি বলে, কাজের সন্ধানে বেরিয়েছিলাম কিন্তু কোনো কাজ পাইনি। কিন্তু আমি পেয়েছি। কথাটা বলে রুমি হাসতে হাসতে ভেতরে আসে। রুমিকে দেখে রকি এবং রকির মা দুজনেই অবাক হয়ে যায়। রকির মা মুচকি হেসে রুমিকে জিজ্ঞেস করে, কি পেয়েছো মা তুমি? আসলে আন্টি, আপনারা এখানে নতুন এসেছেন, সাথে কিছুই নিয়ে আসেননি। আর আপনার এই দামড়া বুড়ো ছেলেটার, আবার সেই নাটক? দূর, বলবো না আমি। রকি তুই চুপ করবি? মা তুমি বলো। সেই জন্য আমি আপনার ছেলের জন্য একটা চাকরির ব্যবস্থা করছি, কিন্তু আপনার ছেলের পছন্দ হবে কিনা জানি না। কেন পছন্দ হবে না? তুমি বলো কি চাকরি? আমার বাবা একজন ডাক্তার, তাই বাবাকে বলে আমি রাজি করিয়েছি। তোমার বাবার ডাক্তার তো আমি কি করব? আন্টি, এই ছেলেটার জন্ম হওয়ার সময় কি আপনি এর মুখে কোনো মধু দেননি? এই ছেলেটার কথাটা কেমন যেন তিতা তিতা। কি বললে? দেখছেন আন্টি, এখন আবার রেগে যাচ্ছে। ওর কথা বাদ দাও। তুমি যেন কি বলছিলে? আমি বলছিলাম যে আমার বাবার সাথে থাকলে আপনার ছেলে ডাক্তারি শিখতে পারবে আর গ্রামে ঘুরে ঘুরে চিকিৎসা করতে পারবে। আমার বাবার তো সমস্যার জন্য সে ঘর থেকে বের হতে পারে না। এটা তো অনেক ভালো কথা। মা, এটা আমি করতে পারবো না। আমি ডাক্তারি করতে পারবো না। তুমি জানো যে এটা আমার ভালো লাগে না। কেন ভালো লাগবে না? হ্যাঁ, কেন ভালো লাগবে না? আসলে মা, ও একটু রক্ত আর ইঞ্জেকশনের সুই দেখে ভয় পায়। এত বড় দামড়া বুড়ো ছেলে, সে নাকি রক্ত থেকে ভয় পায়? এখানে হাসার কি হলো? না, কিছু না। এরপর পরদিন থেকে রকি রুমির বাবার কাছে যেতে লাগলো। কয়েক মাস যাওয়া আসা করতে করতে রকি অনেকটাই শিখে নিল। এরপর রকি গ্রামে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে লোকের চিকিৎসা করা শুরু করে দিল। কয়েক মাস এভাবে নিজ গ্রামে করতে করতে পরে পাশের গ্রাম সহ কয়েকটা গ্রামে সে ডাক্তার হিসেবে পরিচয় লাভ করলো। এভাবে তার সংসারটা খুব সুন্দরভাবেই চলছিল। মাকে নিয়ে সে খুব সুখে দিন কাটাচ্ছিল। কিন্তু রকির টার্গেট ছিল অন্যটা। বর্তমানে সে কোনো উপায় না পেয়ে মাকে নিয়ে সুখে থাকার জন্য ডাক্তারিটাই করতে থাকে। বাবাকে ছেড়ে নিজ গ্রাম ছেড়ে একটা বছর পার হয়ে যায়। এই এক বছরে এমন কোনো দিন নেই যে দিন রকির মা তার বাবার জন্য মন খারাপ করেনি। কিন্তু রকির মনে রকির বাবার জন্য অনেক ঘৃণা জমা ছিল, যার জন্য সে তার মাকে অনেক কিছু বুঝিয়ে চুপ করে রাখত। দেখতে দেখতে আরো একটা বছর পার হয়ে যায়। নতুন জায়গায় নতুন পরিবেশে সে তাদের পরপর 2টা বছর পার হয়ে যায়। এখন আর তার বাবার জন্য তার মা মন খারাপ করে না, এমনকি রকিরও মন খারাপ হয় না। 2 বছর পার হয়ে যায়, কিন্তু রকি তার মধ্যে কোনো উন্নতির দিক খুঁজে পায় না। সে যেদিন ইনকাম করে সেই দিন খেয়ে শেষ। জমানো বলতে তার কিছুই ছিল না। সে বুঝতে পেরে গেল এভাবে চলতে লাগলে সে কিছুতেই চলতে পারবে না। তার অন্য কিছু একটা করতে হবে। সে যে স্বপ্ন দেখেছে, তার মা যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নটা পূরণ করার জন্য তাকে অন্য কোনো রাস্তা বেছে নিতে হবে, আর সেটা হলো ব্যবসা। ব্যবসায় একমাত্র পারে রকিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। কিন্তু সমস্যা হলো, এমন সময় রকি কি করে ব্যবসা শুরু করবে? তার কাছে কোনো টাকা পয়সা নেই, আর ব্যবসা শুরু করতে হলে অবশ্যই কিছু টাকার দরকার, যেটা রকির কাছে ছিল না। রুমের ভেতর শুয়ে থেকে এসব ভাবনায় পড়েছিল রকি। এমন সময় তার রুমে রুমি চিৎকার করতে করতে দৌড়ে চলে আসে। রুমির এভাবে আসতে দেখে রকি প্রথমেই বুঝতে পেরেছে এটা আমি ছাড়া কেউ না। এভাবে রাক্ষসের মতো চিল্লানোর কি দরকার? তোকে বলেছি না আমার রুমে আসতে হলে চুপচাপ আসবি, কোনো চিল্লাচিল্লি করবি না। কি করব বলো, খুশিতে চিল্লানি আটকাতে পারিনি, তাই জোরে চিল্লাচিল্লি করছি। হঠাৎ তোর এত খুশি কোথা থেকে আসলো? তোর বিয়ে ঠিক হয়ে গেল নাকি? এই, তোমাদের মুখে কি অন্য কোনো কথা নেই? শুধু বিয়ে আর বিয়ে, তা মুডটাই নষ্ট করে দিল। আচ্ছা সরি, এবার বল এত খুশি কি জন্য? আমার চাকরি হয়ে গেছে একটা ব্যাংকে। এটা তো অনেক খুশির খবর। পড়াশোনা করেছিস, চাকরি তো হবেই। তাহলে তুমি কেন পড়াশোনা করলে না? তুমি পড়াশোনা করলে তো তুমিও চাকরি পেতে। এই তোদের মুখে কি আর কোনো কথা নেই? শুধু পড়াশোনা আর পড়াশোনা। পড়াশোনা হয়নি আমার দ্বারাই, পড়াশোনা আমি করিনি। হয়েছে, এবার যা এখান থেকে। আরে রেগে যাচ্ছ কেন? আমি তো এসেছি খুশির খবর দিতে, আর তুমি রেগে যাচ্ছ। তোকে এখান থেকে বেরিয়ে যেতে বলেছি, যা এখান থেকে।
কথাটা অনেক জোরে বলে, যেটা শুনে রুমি অনেকটা ভয় পেয়ে যায়। এমনিতেই রুমি রকিকে দেখে একটু ভয় পায়, তার উপর আবার ধমক দিয়ে কথা বলেছে, তাহলে তো ভয় পাওয়ারই কথা। চুপচাপ রুমি রুম থেকে বেরিয়ে চলে আসে। এদিকে রকির এমন চিৎকার শুনে রকির মা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। রকির মাকে দেখে রুমি তার কাছে যায় আর বলে, আন্টি, একটা কথা বলেন তো, পড়াশোনার কথা বললেই আপনার ছেলে রেগে যায় কেন? আমি তো তাকে কোনো খারাপ কথা বলিনি। আমি শুধু বলেছি তুমি আজকে পড়াশোনা করলে তুমিও চাকরি পেতে। এখানে খারাপের কি হলো যে আমার উপর এভাবে রেগে যেতে হবে? মা, তোমার কাছে খারাপ না হলেও তার কাছে খারাপ লেগেছে। কেন? ক্ষত জায়গায় যদি লবণ লাগিয়ে দিস তাহলে যন্ত্রণা তো অবশ্যই হবে। আমার এই পিচ্চি মাথায় এত বড় কথা ঢুকছে না, তুমি পরিষ্কার করে বলো তো। তারপর রকির সাথে কলেজে ঘটে যাওয়া সমস্ত কথা রুমিকে বলে। রুমি কথাগুলো শুনে নিজেকে দোষী মনে করে। আসলে আমি এসব জানতাম না, সেজন্য আমি ওকে পড়াশোনার কথাটা বলেছি। আমি যদি জানতাম যে আপনার ছেলে পড়াশোনার কথা বললে এতটা কষ্ট পাবে, তাহলে আমি কখনোই বলতাম না। এখানে তোর দোষ কোথাও নেই, আমাদের কপালটাই এমন, সব কিছুতেই আমরা কষ্ট পাই। এরকম করে বলো না, আমি আছি আপনার ছেলের সাথে। আপনার ছেলের ছোট থেকে স্বপ্ন তো বিজনেস করা, আমি সাহায্য করব ওকে। তুই কিভাবে সাহায্য করবি? ব্যাংকে আমি চাকরি পেয়েছি, একজনকে যদি আমি সাহায্য করতে না পারি তাহলে এই চাকরি কি প্রয়োজন? তুমি থাকো, আমি তোমার ছেলের কাছে গেলাম। তারপর রুমি ঘুরে রকির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখে রকি অন্যদিকে ঘুরে শুয়ে আছে। রুমে গিয়ে তার পাশে বসে। তখন রকি ঘুরে তাকায় আর রুমি দেখতে পায় রকির চোখ লাল হয়ে আছে আর চোখে পানি স্পষ্ট বোঝা যাচ্ছে। এত কষ্টের মাঝেও আজ পর্যন্ত আমি তোমার চোখে কখনো পানি দেখিনি, কিন্তু আজকে তোমার চোখে পানি দেখে আমার নিজেরই সত্যি অনেক কষ্ট হচ্ছে। পিচ্চি মানুষ এত বড় কোথা থেকে শিখলি? পড়াশোনার কথা বলার জন্য সরি, তোমার সম্পর্কে কিছু জানতাম না সেজন্য বলেছি, কিন্তু এখন তো তোমার সম্পর্কে আমি সবকিছু জেনে গেছি, এখন আর বলবো না। তোকে সব কে বলেছে? আন্টি বলেছে। যা বলেছে সব মিথ্যা, আমার সাথে এমন কিছুই হয়নি। আমি যদি তোমায় সাহায্য করি তাহলে কি তুমি ব্যবসা করবে? আমি তোমার সব সময় পাশে থাকবো। পিচ্চি মানুষটা আমাকে আবার কি সাহায্য করবে? পিচ্চি মানুষ এখন আর পিচ্চি মানুষ নেই, এখন সে ব্যাংকে চাকরি পেয়ে গেছে। আমি ব্যাংক থেকে তোমার ব্যবসা শুরু করার জন্য লোন তুলে দিতে পারবো, তারপর তোমার ব্যবসা শুরু করতে হবে। বলো, পারবে না? এমন ভাবে বলছিস যেন যেন তেন কিছুই নাই, আমি সিরিয়াসলি বলতেছি। তোর দ্বারা এসব হবে না। অযথা বকবক করিস না, এখান থেকে যা। আমি তোমাকে করে দেখাবো, এই বলে দিলাম। এ কথা বলে রুমি সেখান থেকে উঠে সোজা চলে যায় তার বাসায়। রকি মনে মনে ভাবে হয়তো ছোট মেয়ে অযথা ফাজলামি করতেছে। ব্যাংকে ঢোকা মাত্রই কি এতগুলো টাকা ঋণ দিবে? তার ব্যবসা করার জন্য অনেক টাকার প্রয়োজন হয়, যে টাকা ব্যাংক থেকে একসাথে কখনো দিবে না। এসব চিন্তা বাদ দিয়ে রকি ঘুমিয়ে যায়। রকি চাকরিতে জয়েন করার পরেই তার একটা মিশন হয়ে দাঁড়ায়, যে করেই হোক রকিকে লোন দিতেই হবে। পুরো 2টা মাস কেটে যায়। রকি আগের মতোই গ্রামে গ্রামে ডাক্তারি করে বেড়ায় আর মনে মনে চিন্তা করে কিছু একটা তার করতে হবে, নয়তো এভাবে আর কতদিন সে চলবে। হঠাৎ করে একদিন রাতে রুমি তার বাসায় এসে হাজির হয়ে যায়। রকি তাকিয়ে দেখে রুমির পরনে অফিসের ড্রেস রয়েছে। তার বুঝতে বাকি রইল না যে রুমি অফিস থেকে সোজা এখানে এসছে। কিরে, বাসায় না গিয়ে এখানে কি করতে আসলি? তুমি যা বলেছিলে আমি সেটা করিয়ে দেখিয়েছি। মানে তুই কিসের কথা বলছিস? আমি তোমার ব্যবসার জন্য পুরো 50 লক্ষ টাকা রেডি করে ফেলেছি, কয়েকদিন পর তুমি টাকা পেয়ে যাবে। তুই এসব কি বলছিস? তোর মাথা কি ঠিক আছে? সারাদিন টাকার হিসাব করতে করতে তোর মাথা মনে হয় উল্টোপাল্টা হয়ে গেছে। আরে সুইট সুপ, আমি সত্যি কথা বলতেছি। আমি পুরো 2 মাস চেষ্টা করে আজকে সফল হয়েছি। আমি বাসায় গিয়ে সবার কাছ থেকে শুনেছি ব্যবসা করার জন্য কত টাকা লাগে, তারপর আমি সবার কাছ থেকে শুনে ব্যাংকে গিয়ে এত টাকা ব্যবস্থা করেছি। আমার জানা মতে এতগুলো টাকা একসঙ্গে কোনো ব্যাংক থেকেই দেবে না। তাহলে তুই কি করে কি করলি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমি আমার বাড়ির থেকে কয়েকজনের সদস্যকে ঢুকিয়ে দিয়েছি, আর এতে সাহায্য করেছে তোমার মা। তুই এসব কেন করতে গেলি? তুই আমার উপর এরকম বিশ্বাস কেন করতে গেলি? তোর বাড়ি থেকে লোক ঢুকিয়ে দিয়ে সেই টাকা আমাকে দিচ্ছিস। এখন যদি টাকা নিয়ে আমি কোথাও চলে যাই তখন তুই কি করবি? এসব কথা বাদ দাও। আমার জানা মতে আমি কোনো ভুল মানুষকে বিশ্বাস করিনি। যদি টাকা নিয়ে তুমি চলে যাও তাহলে আমার কোনো আফসোস নেই।
তুই আমাকে চিনিস না, জানিস না, অযথা এত বড় রিস্ক কি জন্য নিতে গেলি? তুই কি জানিস এর জন্য তোর চাকরিটা চলে যেতে পারে, আবার তোর বাসায় অনেক সমস্যা হতে পারে? চাকরি চলে গেলে সমস্যা নেই, তুমি যখন ব্যবসা শুরু করবে সেখানে আমাকে একটা চাকরি দিয়ে দেবে। আর আমি কেন চাকরি করব? বিয়ের পর আমার বর চাকরি করবে আর আমি বসে থেকে শুধু খাবো। বসে থেকে খেয়ে খেয়ে শুধু মোটা হোস। হলেও হতে পারে, সমস্যা কি? মোটা হলে কি নেবে না আমায়? তোর বর মোটা হলে তোকে দেবে কিনা এটা আমি কি করে বলবো? তোর বরকে জিজ্ঞেস কর। তাকে তো জিজ্ঞেস করছি। কি বললি? না কিছু না, আমি যাই, রাত হয়ে যাচ্ছে, আম্মু আব্বু অনেক চিন্তা করবে। আচ্ছা যা। তারপর রুমি সেখান থেকে চলে যায়। আর কয়েকদিন পর রুমির কথা মতো রকি ব্যাংকে চলে আসে। ব্যাংকে এসে দেখে রুমি যা বলেছে সে সব একদম সত্যি। রুমি রকির হাতে 50 লাখ টাকা নিয়ে এসে দিয়ে দেয়। রকি রুমির এসব কাজ দেখে অনেক অবাক হয়। অজানা একজন ছেলের জন্য এত কিছু করছে। তারপর বেশি ভাবনা চিন্তা করা বাদ দিয়ে বিজনেস করার জন্য রকি মাঠে নেমে যায়। গ্রামে গ্রামে গিয়ে ডাক্তারি করা বাদ দিয়ে বিজনেস করার জন্য ব্যস্ত হয়ে যায়। প্রথমে সে কলম তৈরি করার জন্য যন্ত্রপাতি বাসায় নিয়ে চলে আসে, কারণ বাসায় অনেকটা জায়গা ফাঁকা ছিল। আর এই মুহূর্তে বাসা ভাড়া নিলে অনেক টাকা লাগবে, যেটা অতিরিক্ত খরচ। তাই সব দিক চিন্তা ভাবনা করে রকি তার বাসায় প্রথমে কাজ শুরু করে। সারাদিন রকি একা বসে থেকে কলম তৈরি করে, আর রাতে রুমি অফিস থেকে এসে সেও রকির সাথে কলম তৈরি করতে শুরু করে। আবার কোনোদিন হয়তো রুমি অফিসে যাওয়া বাদ দিয়ে রকির সাথে বসে থেকে কলম তৈরি করে। এরপর মাসের মধ্যে দেখা যায় রুমি 10 থেকে 15 দিন অফিসে অনুপস্থিত থাকে। রকি তাকে অফিসে যেতে বললেও সে কিছুতেই তার কথা শোনে না। এভাবে সে কলম তৈরি করে আর মার্কেটে এসে নিজেই গিয়ে সেল দিয়ে আসে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় আর রকির কলম খুব ভালোভাবে বিক্রি হওয়া শুরু হয়। এটা দেখে রকি আরো একটা প্রোডাক্ট বাড়িয়ে দেয়, আর সেটা হলো খাতা। তারপর রুমি আর রকি খাতা তৈরি করতে লাগে। রাত্রে খাতা তৈরি করে আর দিনে রকি সেল দিতে চায়। কয়েকদিনের মধ্যেই দেখা গেল খাতাটাও খুব ভালোভাবে সেল হওয়া শুরু হয়। একদিন রাতে কাজ করার সময় রকি রুমিকে জিজ্ঞেস করে, রুমি, কি? সুন্দর দেখে একটা ছেলের নাম বলো তো। রকি? আরে গাধি, ছোট বাচ্চাদের নাম বল। যেমন মনে কর আমার একটা ছেলে হলো, তো ছেলের নাম রাখার জন্য একটা নাম বল। কি জন্য জানতে চাইছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি একটা কথা বলি। তুমি তোমার এই কোম্পানির নাম তোমার মায়ের নামে রাখো। মরিয়ম খুব সুন্দর নাম। পিচ্চি মানুষের এত বুদ্ধি তোর মাথায় কোত্থেকে এলো? কখনো কখনো চলে আসে। আচ্ছা, তুই যে আমাকে লোন তুলে দিলি, এই লোন কিরকম করে পরিশোধ করতে হয়? এই লোন 1 বছর পর পরিশোধ করতে হয়। যদি 1 বছর পর না পারো তাহলে আরো কিছু সময় দেওয়া হয়। আমি তোকে কোথাও ছোট করতে চাই না, সেজন্য আমি 1 বছরের মধ্যে তোর এই সমস্ত লোন পরিশোধ করে দেবো ইনশাল্লাহ। তোমার কাছে আমি সবসময় ছোটই থেকে গেলাম। ছোট মানুষ তো ছোট মানুষ হয়ে থাকবি, বেশি কথা না বলে কাজ কর। এরপর দুজনে মনোযোগ দিয়ে কাজ করতে লাগে। কাজের ফাঁকে ফাঁকে রুমি রকির দিকে তাকাচ্ছে আর ঠোঁট বাঁকা করে মুচকি একটু হাসি দিচ্ছে। এরকম করে তাদের দিন চলতে লাগে। দিন দিন আরো বেশি সেল হতে শুরু করে। এটা দেখে অনেক আনন্দ হয়, তার চেয়ে বেশি আনন্দ হয় রুমির। এরপর সে আবার নতুন করে কলমের কালি সহ যাবতীয় সবকিছু নিয়ে কলম তৈরি করা শুরু করে। কিন্তু এবার যেখান থেকে রকি কলমের কালি নিয়ে এসেছে সেই লোকটা রকির সাথে বেইমানি করে। ভালো কালির জায়গায় খারাপ কালি দিয়ে দিয়েছে, যার কারণে তারা এতদিন যে মার্কেটটা পেয়েছিল সেটা সে হারিয়ে ফেলে। যেখানে যেখানে রকি কলমগুলো সেল করেছে সবাই বলতে লাগে কলম আর আগের মতো লিখে না। বিষয়টা পরীক্ষা করার জন্য সে নিজেই কলমগুলো পরীক্ষা করতে লাগে আর বুঝতে পারে আসলে কলমগুলো আগের তুলনায় এখন অনেক ডিস্টার্ব করছে। কি জন্য এমন করছে সেই মুহূর্তে সে কিছু বুঝতে পারে না। তার উপর আবার গ্রামে বলাবলি শুরু হয়ে গেছে। কেউ বলছে এসব অযথা কাজকর্ম কেন করতেছিস, আবার কেউ কেউ বলছে জিনিস যখন বিক্রি করবে তাহলে ভালো জিনিস বিক্রি করবে, অযথা এসব খারাপ জিনিস কেন মানুষের কাছে বিক্রি করতেছ। এসব সহ লোকে আরো অনেক কথাবার্তা বলা শুরু করে দেয়। গ্রামের লোকেদের কথা শুনে আর কলমে এরকম ডিস্টার্ব করার জন্য রকির মন ভেঙে যায়। মন থেকে অনেকে ভেঙে পড়ে। ভেবেছিল প্রথম থেকে সে শুরু করবে, সবার সাপোর্ট পাবে, সবার ভালোবাসা পেয়ে সে আস্তে আস্তে আরো এগিয়ে যাবে। কিন্তু শুরু করতেই লোকেরা এসব বলা শুরু করেছে, তাতে রকির আর এগিয়ে যাওয়া সম্ভব না। মন থেকে একবার ভেঙে পড়লে উঠে দাঁড়ানো সম্ভব হয় না। রকির ক্ষেত্রেও সেটাই হলো। চারিদিকে নানান সমস্যা থেকে সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে সব ব্যবসা থেকে সরে দাঁড়াবে।
তার বাবা হয়তো ঠিকই বলতো, তাদের মতো গরিব লোকেদের জন্য ব্যবসা নয়, ব্যবসা করতে অনেক কিছু প্রয়োজন, সব থেকে বেশি প্রয়োজন টাকার, যেটা রকির কাছে ছিল না। সন্ধেবেলা রুমিকে বাসায় আসতে দেখে রকি তার কাছে ডাকে। রকিকে ডাকতে দেখে রুমির হাসি মুখে রকির সামনে যায়। তখন রকি বলে, রুমি, তুই আমাকে মাফ করে দিস। কোথা থেকে অভিশাপ এসে তোর জীবনটা নষ্ট করে দিলাম। সুইটসু, তুমি এসব কি বলতেছ? তুমি আমার জীবন নষ্ট করে দিলে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। জানিস রুমি, আমার কপালে সফলতা বলতে কিচ্ছু লেখা নেই। যা আছে সব ব্যর্থতা। যাই করি না কেন, কোনো সফলতা আমার আসবে না। হঠাৎ তুমি এইরকম কথা বলছো কেন? কি হয়েছে আমাকে বলো। পড়াশোনা করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করব বলে পড়াশোনায় মনোযোগ দিলাম। মায়ের কাজের টাকা নিয়ে কলেজে ভর্তি হলাম, কিন্তু সেখানেও সফলতা পেলাম না। তোর কাছ থেকে ভরসা পেয়ে ব্যবসা করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করব বলে ব্যবসা শুরু করলাম, কিন্তু মনে হয় এখানেও সফলতা পেলাম না। এসব তুমি কি বলছো? তুমি লোকজনের কথা শুনে ভেঙে পড়ছো কেন? কেউ উপরে উঠতে চাইলে সবাই চায় তাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দিতে, কিন্তু কেউ চায় না সে আরো উপরে উঠুক। আমি সবসময় চাইতাম যেন তুই কোথাও ছোট না হোস, কিন্তু মনে হয় আমার জন্যই তুই সব জায়গায় ছোট হয়ে যাবি। আমি মনে হয় তোর লোন পরিশোধ করতে পারবো না। দেখো, আমার দিকে তাকাও। ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র। তুমি যে একদিন সফল হতে পারবে তার প্রমাণ হচ্ছে এই ব্যর্থতা। এটাকে কাটিয়ে উঠতে পারলেই তুমি সফলতা পাবে। তোমার এই বেশি কষ্টের পরীক্ষা নয়, সামান্য বিষয়। এরপর থেকে সতর্ক হয়ে কাজ করবে, তাহলে আর ভুল হবে না। তুই জানিস, এবার আমি 1,00,000 টাকার মাল নিয়ে আসছি। সব আমার শেষ। এসব নিয়ে আমি এখন কি করব বল? এটা রেখে দাও, আর মার্কেট ধরে রাখার জন্য নতুন মাল নিয়ে এসে সেল দাও। পরবর্তী সময় এটা নিয়ে কিছু একটা করা হবে। আমি এখানেও হেরে গেলাম রে। তুমি এভাবে হার মেনে নিতে পারো না। আমি তোমায় হারতে দেব না, তোমায় ঘুরে দাঁড়াতেই হবে। আমার দ্বারাই আর সম্ভব না, আর মানতে পারছি না। গরিব হয়ে জন্ম নেওয়াটাই আমার সব থেকে বড় ব্যর্থতা। কখনো সুখের সন্ধান পেলাম না, সারা জীবন দুঃখের মধ্যে দিয়েই কেটে গেল। তুমি প্লিজ এভাবে ভেঙে পড়ো না। তুমি যেমন আমাকে কারো সামনে ছোট হতে দেখতে পারো না, তেমনি আমিও তোমায় হেরে যেতে দেখতে পারি না। রুমি রকিকে অনেক কিছুই বোঝায়, কিন্তু রকি কিছুতেই বোঝে না। তারপর রুমি তার বাবাকে, মাকে আর রকির মাকে নিয়ে রকির কাছে আসে। তারা সকলে মিলে রকিকে সাহস যোগায়। সবার কথাতে রকি একটু সাহস খুঁজে পায়, ঘুরে দাঁড়ানোর মতো একটু শক্তি পায়। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার সব সময় আমি পাশে থাকবো। আমি তোমায় কিছুতেই হারতে দেব না। বাবা, আরেকবার চেষ্টা করতে তো আর সমস্যা নেই। ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র। এর থেকে ভয় পেয়ে দূরে সরে না গিয়ে এর কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করে সামনে এগিয়ে যা বাবা। মায়ের কথাতে সে ভরসা খুঁজে পায় আর সাহস নিয়ে দ্বিতীয়বার ঘুরে দাঁড়ায়, আর অনেক সতর্কতার সঙ্গে নতুনভাবে সবকিছু শুরু করে। প্রথম কয়েক মাস লোকে হাজারো কথা বলে, রকি সেই কথাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে লাগে। একটানা 6 মাস এসব কথা শুনতে হলো রকিকে। রুমির পরিবারকেও লোকে হাজার কথা বলতো, চাকরি বাদ দিয়ে এক অচেনা ছেলের সাথে কি শুরু করেছে এসব। কিন্তু রুমির বাবা মা রকিকে অনেক বিশ্বাস করত। 6 মাস পর রকি সফলতার গন্ধ পায়, আর সেখানে একটা ভাড়া বাসা নিয়ে নেয়। 2টা প্রোডাক্ট নিয়ে চলার পথে আরো কয়েকটা প্রোডাক্ট বাড়িয়ে দেয়। এখন সেল অনেকটা বেড়ে যায়। কয়েকজনকে রকি চাকরি দিয়েছে তার নতুন ফ্যাক্টরিতে, আর রুমি তখন ব্যাংক থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে রকির ফ্যাক্টরিতে। 1 বছর কেটে যায় এভাবেই। 1 বছর পর আরো অনেক উন্নতি হয় ফ্যাক্টরিতে। আস্তে আস্তে শ্রমিক বাড়াতে লাগে, প্রোডাক্ট বাড়াতে লাগে। তারপর 2 বছর পর একদম পুরো সফলতা শিখরে এসে পৌঁছে যায় রকি। আগে কলম তৈরি সবকিছু কিনে এনে নিজে তৈরি করত, আর এখন সমস্ত কেমিক্যাল তার ফ্যাক্টরিতেই তৈরি করা হয়। বর্তমানে রকি একজন সফল বিজনেসম্যান। তার মায়ের জন্য বিশাল এক বাড়ি তৈরি করেছে, নিজে জমিতে ফ্যাক্টরি করেছে। একদিন রকি তার অফিসে বসেছিল, এমন সময় রকির নতুন সেক্রেটারি নীলা চলে আসে। কাজ করার বাহানায় রকির দিকে বাঁকা নজরে তাকিয়ে থাকে। এমন সময় সেখানে রুমি চলে আসে। মিস নীলা, আপনার কাজ আপনার রুমে, এখানে নয়। রুমির কথা শুনে নীলা অনেকটা ভয় পেয়ে যায় আর সরি বলে সেখান থেকে চলে যায়। তখন রকি বলে, আরে এত জোরে বলার কি দরকার ছিল? মেয়েটা কতই না ভয় পেল। কত বড় বেহায়া মেয়ে!
বসের সাথে লাইন মারার চেষ্টা করছে। আরে ও তো কাজের জন্য আসছে। কাজের বাহানা করে তোমায় লাইন মারছে। সিঙ্গেল আছি, লাইন মারার চেষ্টা তো করবেই। তোর হিংসা হচ্ছে নাকি রে? বারে, না না, হিংসে হবে কেন? কেন হিংসে হচ্ছে না? আচ্ছা ভালো কথা, তোর প্রিয় মানুষ যদি অন্য একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলে, তাহলে তোর কেমন মনে হবে? এমন মনে হয় যেন কেউ আমার বুক চিরে আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ও, সুইট সুপ, হঠাৎ এরকম প্রশ্ন? তোকে কতবার বলেছি তুই আমার কাজে সাহায্য করবি, আমি না থাকলে তুই আমার কাজ করবি। কোথায় থাকিস? হ্যাঁ, যা বাবা, আমি তো ফ্যাক্টরিতে ছিলাম। এখন তুই এখানে থাক, আমি একটা কাজ করে আসি। আরে শোনো। রকি কোনো কথা না বলে সোজা অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাবার কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে। আসতে আসতে সন্ধে হয়ে যায়। রকি গাড়ি চালাচ্ছিল, এমন সময় কে যেন গাড়ির সামনে চলে আসে। রকি জোরে ব্রেক করে চোখ বন্ধ করে নেয়। গাড়ি মুহূর্তের মধ্যেই থেমে যায়। গাড়ি থেকে নেমে বাইরে এসে দেখে রাস্তায় পড়ে আছে একটা লোক। রকি কাছে গিয়ে লোকটাকে দেখা মাত্রই তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। রকি কাছে আসতেই দেখতে পায় এটা তার বাবা। চেহারার একদম করুণ অবস্থা, মনে হচ্ছে কয়েক মাস যাবৎ সে কিচ্ছু খায় না। রকি আর দেরি না করে তার বাবাকে গাড়িতে করে বড় একটা হাসপাতালে নিয়ে চলে আসে। তার মায়ের কাছে ফোন করে ঠিকানা দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই রকির মা রুমি চলে আসে। রুমি দৌড়ে এসে রকির চোখে মুখে হাত দিতে দিতে বলে, তুমি কি ঠিক আছো? কতবার বলি ড্রাইভার ছাড়া গাড়ি নিয়ে একা একা বের হবে না, কিন্তু কে শোনে আমার কথা? আরে আমার কিচ্ছু হয়নি, যা হয়েছে আমার বাবার। বাবার মানে? হ্যাঁ মা, আমি বাবার কাছেই আসছিলাম, তখন রাস্তায় গাড়ির সামনে চলে আসে। আমি ব্রেক করার পরেও কেমন করে যেন লেগে যায়। সারাদিন নেশা করে মাতাল হয়ে থাকে, অ্যাক্সিডেন্ট তো হবে, এতে তোর কোনো দোষ নেই। হাসপাতালে নিয়ে এসে ভর্তি করিয়ে দিয়েছিস, এবার বাসায় চল। না মা, আমি বাসায় যাব না। আর কতদিন বাবার থেকে দূরে থাকবো? কখনো কি জানতে চেয়েছো আমার বাবা সবসময় নেশা করে কেন থাকে? আমরা কেউ জানতে চাইনি, এমনকি কখনো কেউ নিষেধ করিনি। আমরা তো আমাদের রাগ আর অভিমান নিয়ে পড়ে আছি। তুই কি বলতে চাইছিস? সুখ খুঁজতে লেগে তো আমি নিজের খুশির কারণকেই হারিয়ে ফেলেছিলাম। একটা মানুষ কতটা আঘাত পেয়ে এই বয়সে এসে তার স্ত্রীর ওপর সন্দেহ করতে পারে। মা, তুমি কি জানো একটা ছেলের সব থেকে কষ্টের মুহূর্ত কোনটা? একটা ছেলের সব থেকে কষ্টের মুহূর্ত হলো ওইটা যখন নিজের প্রিয় মানুষ নিজের সাথে কথা না বলে অন্য আরেকজনের সঙ্গে সুন্দর হেসে হেসে কথা বলে। শুধু ছেলে নয়, মেয়েদেরও। আমার বাবা তো এরকম কখনো করেনি, সেজন্য এর মানে বুঝতে পারবে না। আমি জানি তোমরা প্রেম করে একে অপরকে বিয়ে করেছো। বাবা তোমাকে এতটা ভালোবাসতো যে সবকিছুর বিনিময়ে তোমায় চেয়েছে। আর তুমি একটু কিছু হলেই বাবার সাথে রাগারাগি করে অন্যদের সাথে হেসে হেসে ঠিকই কথা বলতে, যেটা দেখে বাবা না পারতো তোমায় বলতে, আর না পারতো কারোর সাথে শেয়ার করতে, কারণ কাউকে বলতে গেলে নিজেরই মান সম্মান নষ্ট হবে। সেজন্য চুপচাপ মেনে নিয়েছে। যখন সহ্য করতে করতে আর পারেনি, তখন নেশা করে নিজেকে হালকা করতে চেয়েছে। কিন্তু কখনো তুমি তার নেশার কারণ জানতে চাওনি। আমার বাবা কেন নেশা করা শুরু করেছে এটা কি তুমি কখনো জানতে চেয়েছো? না। জানি ছেলে হয়ে বাবা মায়ের এসব কথা না বলাই উচিত, কিন্তু বলতেই হবে, কারণ আমার বাবা এমন একটা মানুষ যে তার কষ্টের কথা কাউকে বলতে পারে না। চুপি চুপি ভেতরে ভেতরে কষ্ট পেয়ে মরে। আঙ্কেল এখন কেমন আছে? মা, বাবা নেশা করা শুরু করেছে তোমার জন্য আর পরিবারের জন্য, যেটা তুমি খুব ভালো করে জানো। তোমাকে বিয়ে করার জন্য বাবা মাকে পর করতে হয়েছে, আর সেই তুমি তার কষ্ট বোঝনি। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? তুমি হয়তো ভাবছো আমি এসব বানিয়ে বলছি, কিন্তু এসব কথা আমার নয়, বাবার বলা কথা এসব। তুমি জানো বাবা নেশা করলে একটু বেশি কথা বলে, কিন্তু তুমি এটাও জানো নেশা করলে সবাই সত্যি কথা বলে। আর বাবা তো আগে থেকেই বলে। আন্টি, ভালোবাসার মানুষের জন্য কখনো কখনো নিজের পুরনো অভ্যাসটাও ছেড়ে দিতে হয়। আপনার হয়তো সবার সাথে হেসে হেসে আনন্দের কথা বলতে ভালো লাগে, কিন্তু আঙ্কেল এটাতে অনেক কষ্ট পায়। আপনি তার সাথে একটু ঝামেলা হলে কথা বলেন না, কিন্তু অন্যদের সাথে কথা বলেন। এটা দেখেই আঙ্কেল কষ্ট পায়। আপনার ছেলের মুখে শুনেই বুঝতে পারছি আঙ্কেল একজন সুন্দর মনের মতো মানুষ।
প্লিজ আন্টি, আঙ্কেলকে এই বয়সে আর কষ্ট দিয়েন না। হ্যাঁ রে মা, আমি এতদিনে কখনো জানতে চাইনি সে কেন এত নেশা করে, কেন আমার উপর সবসময় এমন আচরণ করে। ভিতরে ভিতরে যে এতটা অভিমান নিয়ে ঘুরছে এটা আমি বুঝতে পারিনি। এমন সময় একজন ডাক্তার এসে বলে রোগীর জ্ঞান ফিরেছে। তখন রকি ভেতরে দৌড়ে যায়, তার পেছনে তার মা এবং রুমিও যায়। বাবা, আমি তুমি ক্ষমা করে দাও। আমি সেই দিন তোমার কষ্টটা না বুঝে তোমায় একা ফেলে দূরে চলে গিয়েছিলাম। বাবা রে, তোরা চলে যাওয়াতে আমার যতটা কষ্ট ছিল না তার চেয়ে বেশি কষ্ট ছিল যে তোরা কেউ আমায় বুঝলি না। আমাদের ক্ষমা করে দাও, আমি তোমায় বুঝতে ভুল করছি। ক্ষমা তো আমার চাওয়া উচিত, নিজের মান অভিমানের জন্য তোমাদের কষ্ট দিয়েছি, কিন্তু তোমরা চলে যাওয়ার পর থেকে প্রতিটি মুহূর্তে আমি কষ্ট পেয়েছি, আর আমি আমার ভুল বুঝতে পেরেছি। শুনেছিলাম আমার ছেলে একজন বিশাল বিজনেসম্যান হয়ে গেছে, কিন্তু তার কাছে যাওয়ার মতন ক্ষমতা আমার ছিল না। কিন্তু আমি এটা ভেবে খুশি হতাম যে আমার কাছ থেকে যাওয়ার কারণে সে আজ সফল। এতদিন আমি ব্যর্থ ছিলাম, আজকে সফলতা পেলাম। রকির মা, আমায় ক্ষমা করে দিও, আমি তোমার উপরে অনেক অত্যাচার করেছি। সুইটসু, চলো আমরা ডাক্তারের কাছে যাই। এ কথা বলে রুমি রকির হাত ধরে বাইরে নিয়ে আসে। বাইরে আনলি কেন? আঙ্কেল আন্টিকে একটু একা ছেড়ে দেওয়া দরকার, তাদের মধ্যে থাকা অভিমানটা শেষ করে দিক। তাই নাকি? আচ্ছা, আঙ্কেলের এখন কি অবস্থা? ডাক্তার বলেছে অতিরিক্ত না খেয়ে থাকা আর চিন্তার কারণে অসুস্থ হয়ে পড়েছে। আর সব থেকে বড় কথা হলো, নেশা করার জন্য তার শরীরে অনেক ক্ষতি হয়েছে। নেশা খুব খারাপ জিনিস, তাই না? অনেক অনেক। তারপর আরো কয়েকদিন কেটে যায়। রকি তার বাবাকে নিয়ে তার নতুন বাসায় চলে আসে। রকির বিশাল বাসা দেখে রকির বাবা চোখে পানি চলে আসে। ছেলেকে এমন প্রতিষ্ঠিত দেখতে কোন বাবা না চায়। বাবা আর মাকে নিয়ে রকি অনেক খুশি আর আনন্দে দিন কাটাচ্ছিল। একদিন রকির মা রকিকে বলে, রকি, এই পরিবার পরিপূর্ণ হওয়ার জন্য এখন একটা ফুলের মতো টুকটুকে বউ দরকার। তোর কোনো মেয়ে পছন্দ আছে নাকি বলতো? আমার কোনো মেয়ে পছন্দ নেই। কি, কেউ নাই? না। কাউকে দেখে কি এমনও মনে হয় না যে সে তোমায় পছন্দ করে? কই, না তো। কি বলো এসব? সত্যি। কিন্তু তুই এসব বলছিস কেন? না, কিছু না আন্টি, মা আমায় বকবে, আমি বাসায় যাই। এ কথা বলে রুমি চলে যায়। রকি রুমি চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর রকির মা বলে, একটা মেয়ে সারাক্ষণ তোর পিছনে ঘুরে বেড়ায়, তোর জন্য সে নিজের জীবন দিতেও রাজি আছে, আর তুই তার ভালোবাসা বুঝলি না? আরে গাধা, রুমি তোকে পাগলের মতো ভালোবাসে। জানি, শুনেছিলাম একটা সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে, সেটাই ছিল রুমি। আজ আমার সফলতার সমস্ত অবদান রুমির। আর দেরি না করে তাড়াতাড়ি ওকে বউ বানিয়ে নিয়ে আসার ব্যবস্থা কর, যা। ঠিক আছে। তারপর রকি চলে যায় রুমির বাসায় আর সোজা রুমির রুমে এসে দরজা বন্ধ করে দেয়। রকিকে দেখে রুমি অনেকটা ভয় পেয়ে যায়। রকির কাছে গেলে রুমির হার্টবিট বেড়ে যায়। রুমি তোতলানোর শব্দে বলে, তুমি এখানে কেন? আমি কিছু বলতে আসছি, মন দিয়ে শোনো। ফ্যাক্টরিতে কাজ আছে তাই তো? কালকে শুনে নেব, এখন যাও, আমার ভালো লাগে না। এই পিচ্চি মেয়েটা কি আমার বউ হবে? তুমি কি বললে? আরেকবার বলো। বললাম, এই পিচ্চি মেয়েটা কি আমার বউ হবে? হ্যাঁ সুইট সুপ, অবশ্যই হবে। এ কথা বলে লাফ দিয়ে রুমি রকিকে জড়িয়ে ধরে। তখনই রকি বলে, একটা কথা বলো তো, এই সুইট স্যুপ মানে কি? অনেকদিন আগে একটা ড্রামা দেখেছিলাম, সেখানে বউ তার বরকে সুইট সুপ বলে ডাকে। সেজন্য আমায় সুইট স্যুপ বলে ডাকিস? হুম। ওরে পিচ্চি শয়তান। এখন আর পিচ্চি নেই, কারো বউ হয়ে গিয়েছে। ভালো তো। তারপর দুজন এভাবেই কিছুক্ষণ কথা বলে যে যার মনে আলাদা হয়ে যায়। পরের দিন সকালে অফিসে এসে রকি কাজ করছিল, রুমিও সেখানে ছিল। এমন সময় মিম সেখানে চলে আসে। আসতে পারি? আরে মিম, আপনি? হ্যাঁ আমি। বসেন, বলেন কি সাহায্য করতে পারি আপনাকে? আজ 1 বছর হলো আমি এক ছেলের হাত ধরে বাসা থেকে পালিয়ে এসেছি। বিয়ের আগে সে বলেছিল তার অনেক টাকা, অনেক সম্পত্তি আছে, কিন্তু বিয়ের পর জানতে পারি সেসব। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।